আমাদের টেকনিক্যাল বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। সমঞ্জিত স্যার এবং কৌশিক স্যার ওনারা পলিউশন কন্ট্রোল বোর্ডের এক্সপার্ট হিসেবে আমাদেরকে গাইড করবেন। কন্ট্রোলার স্যার, এই প্রোগ্রামটা টেকনিক্যাল সেশন এখন শুরু হলো। সকালে ফর্মালি এটা লঞ্চ হলো প্রোগ্রামটি, ইইপি প্রোগ্রাম। এখানে আমাদের স্যার নিউট্রিশন এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের, নিউট্রিশন এন্ড পাবলিক হেলথ, এনভায়রনমেন্টাল সায়েন্সের স্টুডেন্টরা রয়েছে। এই মুহূর্তে আমাদের ফার্স্ট সেমিস্টারের ছেলেমেয়েরা পরীক্ষার জন্য ব্যস্ত। থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা খুব কম। ফার্স্ট সেমিস্টার আছে, কয়েকজন আছে। আর আমাদের দুটি বিষয়ের, এনভায়রনমেন্টাল সায়েন্স আর নিউট্রিশন পাবলিক হেলথের রিসোর্স পার্সনরাও আছে, বাংলারও আছেন আমাদের। মানে এনআরআই এবারে এক্সিকিউট করবেন। আর মানে রবীন্দ্র মহাবিদ্যালয় চাপাডাঙ্গার দুই অধ্যাপক এসেছেন, তারা পরবর্তীকালে প্রপোজালটি কিভাবে জমা দেবেন এবং আমাদের কি কি করতে হবে তার রূপরেখাটি তৈরি করে দেবেন সমঞ্জিত স্যার এবং কৌশিক স্যার। এই পুরো প্রোগ্রামটা আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কন্ট্রোলার স্যার ইজ দ্য নোডাল অফিসার, আর দুজন কোঅর্ডিনেটর আছেন, আমাদের নিউট্রিশন পাবলিক হেলথের সৃজা পাল ম্যাডাম এবং এনভায়রনমেন্টাল সায়েন্সের সজল মন্ডল স্যার। আর পুরো প্রোগ্রামটা এখন আজকে কোঅর্ডিনেট করছেন আমাদের প্রবীণ টুডু স্যার। তো কিভাবে কি করতে হবে স্যার আমাদের সেই রূপরেখাটা তৈরি করে দিন। আর 23 তারিখে যেমন আমরা বলেছি একটা ছোট প্রোগ্রাম করবো, সেটি যদি সম্ভব হয় আপনি বা কৌশিক স্যার যদি আসেন, আপনারা ব্যস্ত থাকবেন, তবুও বলছি আপনাদের আমন্ত্রণ রইল। Now over to Praveen. Sir, you please conduct the session. One request, আপনারা যারা আছেন তারা সব এই সাইডে চলে আসেন, ক্লোজ আপ করে আর বেটার সব এই সাইডে। স্যার আবার একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি থেকে ডক্টর সৃজা পাল, হ্যাঁ বলেন, সব আপনার কথা হয়েছে, আর সজল মন্ডল। এনারা দুজন কোঅর্ডিনেটর, মানে ওনারা ইমপ্লিমেন্ট করবেন আন্ডার দি গাইডেন্স অফ আওয়ার কন্ট্রোলার অফ এক্সেলেন্স। এই সামনে থেকে সব আর সবাই পড়তে। আর এই দুই ম্যাটার এসেছেন রবীন্দ্র মহাবিদ্যালয় চাপাডাঙ্গা থেকে, আপনি একটু গাইড করে দেবেন ওনারা প্রপোজালটা কিভাবে জমা দেবেন। আর ম্যাডাম সাহেব, স্যার don't hesitate to give me a call in any case. I'm here. আপনার সামনে সামনে এসে ভাবা লাগবে, একটা সাইড করতে থাকবে, সুইচ অফ দি ফোন, সাইলেন্ট মোড, একটা সাইড ভর্তি থাকবে। আমাদের ফটোগ্রাফিটাও ডেন্সার, এগুলো প্রোগ্রামে তো আমরা ফটোগ্রাফি করি, ফটোগ্রাফির বিগ ট্রিক্স আছে, এখানে পেজ আছে কি তো ভালো লাগে। এক সাইড Yeah. To continue the proceedings, I'd like to invite Dr. Anuj to address the main part of EAP and to discuss and present whatever the contents of the project is. So
My PowerPoint is in English, but I was speaking Bengali. যাতে দুই দিক দিয়েই আমরা সবাই বুঝতে পারি, বাংলাতে ইংলিশ সব দিকই আছে। এই পাওয়ারপয়েন্টটা আমি অ্যাকচুয়ালি এখানে পিডিএফ ফরম্যাটে রেখে নিয়ে যাবো, ল্যাপটপে আপনারা নিজেদের শেয়ার করুন। অনেক কিছুই আলোচনা হবে যেগুলো একবারে হয়তো আলোচনাতে আপনার ভালো লাগবে না বা বুঝবেন না, পরবর্তীকালে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে নেবেন, ওখানে ডিসকাশন কন্টিনিউ করে অসুবিধা নেই। বিভিন্ন ইনস্টিটিউশন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করে না, ওখানে ডিসকাশন হয় ফার্দার কোয়ারিজ ইত্যাদি। সো ইটস আ ভেরি ফ্লেক্সিবল অ্যাপ্রোচ, নট আ ওয়ান ডে ওয়ান সেশন ইস্যু, ইট ইজ জাস্ট ক্যাচিং সো দ্যাট দ্য বল রোলস। তো রোল দ্য বল আমাদের বুঝতে হবে যে এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি মাল্টি স্টেক হোল্ডার ইস্যু। এনভায়রনমেন্টে হেলথের কি গুরুত্ব আছে কেউ বলবে না? হেলথ ডিপার্টমেন্টে কি রোল আছে বলবে? একদম ওতপ্রোতভাবে জড়িত, কারণ আপনি যা আর কি এনভায়রনমেন্টে ইমপ্যাক্ট ফেলবেন, আমরা সবাই মানুষ এবং যে কোনো জীব, সেইটার সাথে সমস্ত খাদ্য থেকে শুরু করে সমস্ত এনভায়রনমেন্টাল গাছপালা নদী নালা সবকিছুর সাথে আমরা ডিরেক্ট কন্ট্যাক্টে আছি। এবার এনভায়রনমেন্টের সাথে ইংলিশ ডিপার্টমেন্টে কি যোগ আছে? বা ধরুন এনভায়রনমেন্টের সঙ্গে সোশ্যাল সায়েন্সের কি যোগ আছে? হ্যাঁ, এনভায়রনমেন্টের সঙ্গে আমাদের একটা ক্রিটিক্যাল ভ্যালু জড়িয়ে আছে, যেটাকে বলে এনভায়রনমেন্টাল এথিক্স, যেটা সাহায্যে আমরা ইকোসেন্ট্রিজম, অ্যানথ্রোপোসেন্ট্রিজম, ইকোলজি এগুলোকে স্টাডি করি। বেসিক্যালি যেটা এস্টাবলিশ ফ্যাক্ট যে এ তোর কাজ এ আমার কাজ, এই ভাগাভাগি করে এনভায়রনমেন্ট চলে। সার্টিফিকেট কলারসে যেটা বলেছেন লিথোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, বায়োস্ফিয়ার, মানে all paradigms of knowledge are involved in environmental issues. Number one, English involved, সবাই involved. So এইখানে এই সাবজেক্টটার মজা হচ্ছে being so multidisciplinary in a university or college, everyone can have a share of the pie. মানে অল্প করে চেখে দেখতে পারে প্রত্যেকের অবদান গুরুত্বপূর্ণ হবে এনভায়রনমেন্টের। ও যেটা বললো তার থেকে বলি, এনভায়রনমেন্টের সঙ্গে কালচার ভীষণভাবে জড়িত। বস সাহেবের যদি এনভায়রনমেন্টের ডেফিনেশন পড়েন, এনভায়রনমেন্টে উনি কালচারকে একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট করেছেন। কালচার ছাড়া আমাদের এনভায়রনমেন্টের আন্ডারস্ট্যান্ডিং হয়। ভারতবর্ষের পুরনো বইতে আমরা আজকাল বেদ দিয়ে বেশি আলোচনা করি, কোথাও কিন্তু পরিবেশ টার্মটা নেই। পরিবেশ টার্মটা মডার্ন ইভলিউশন, কিন্তু ওখানে কি আছে? প্রকৃতি। কালচারে দেখুন প্রকৃতি থেকে পরিবেশে এসেছি আমরা, with the changing needs, changing thought processes of the human being. এটা ইংলিশ সাহিত্য যারা পড়ে, বাংলা সাহিত্য যারা পড়ে, তাদের পক্ষে এখানে রিসার্চের স্কোপ আছে কিভাবে এনভায়রনমেন্টের থিঙ্কিংটা ইভলভ করেছে বর্তমান অবস্থাতে, সেটা কি দিক আমাদের স্টাডি করার দরকার আছে। তো এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট আমাদের নোডাল হলেও চন্দ্রিমা ভট্টাচার্য ম্যাডাম মাননীয় পরিবেশ মন্ত্রী, আর রশ্মি ম্যাডাম আমাদের এনভায়রনমেন্ট সেক্রেটারি, মানে এসিএস অ্যাডিশনাল সেক্রেটারি। আর তার একটা উইং হচ্ছে কিন্তু ডব্লিউপিসি। এনভায়রনমেন্ট দপ্তরের আরো অনেকগুলো প্যারাস্টার আছে, বায়োডাইভার্সিটি বোর্ড আছে, ওয়েটল্যান্ড ইনস্টিটিউট ক্যালকাটা আছে। আমাদের উইং, আমরা সবচেয়ে বড় উইং ডব্লিউপিসি। আবার ডব্লিউপিসি এর দেখুন অনেকগুলো সাব উইং আছে, সায়েন্স আছে, ইঞ্জিনিয়ারিং আছে, ফাইন্যান্স আছে, লিগাল আছে, পাবলিক গ্রিভেন্স আছে, প্রচুর। এনভায়রনমেন্টাল ল আছে। এনভায়রনমেন্ট এমন নয় যে ল এর বাইরে, ল ইজ এ স্ট্রং বেসিস অফ এনভায়রনমেন্ট, হাউ উই থিঙ্ক এনভায়রনমেন্ট, হাউ উই কনজার্ভ এনভায়রনমেন্ট। তাহলে এইবার ধরো মাল্টি স্টেক হোল্ডার ইস্যুটা আমাদের বোঝানো দরকার, এইটুকু বোঝানোর জন্য স্ট্রাইক, আর কিছু নেই। কলারুদ্দিন স্যার এটা নিয়ে আলোচনা করেছেন 2009-তে যখন স্টকহোম রেজিলিয়েন্স অর্গানাইজেশন এটা স্টাডিটা করে, 2025-এ দেখা যায় 2009-তে ওরা মাত্র 3টা বাউন্ডারি ক্রস করেছে বলেছিল, 2025-এ এসে আমরা 7টা বাউন্ডারি ক্রস করেছি। মজার ব্যাপার হচ্ছে এই বাউন্ডারিটা আমরা ক্রস করিনি। স্ট্র্যাটোস্ফেরিক ওজোন এটা ভালো আছে না অবস্থাটা, এটার জন্য কি আমরা দায়ী না ভগবান দায়ী, বা যে হোক প্রকৃতি দায়ী? প্রকৃতি দায়ী। ওজোন বেড়ে যাচ্ছে তো গ্যাপটা, আচমকা দেখা গেল গ্যাপটা কমছে, কিন্তু আমাদের অবদান আছে। একটা বড় অবদান কিন্তু এটা সাকসেসফুলি। এর থেকে তুমি যা লিটারেচার পড়বে, জিওগ্রাফি গায়া কনসেপ্টটা আসে, পৃথিবী নিজেকে নিয়ে অ্যাডজাস্ট করে, ওজোন লেয়ারে পৃথিবীকে অ্যাডজাস্ট, এটা একটা রিমার্কেবল এক্সাম্পল যে পৃথিবী নিজেকে অ্যাডজাস্ট করেছে।
কিন্তু অ্যাডজাস্ট করলেও পৃথিবী সারাদিন ধরে আমরা একটা বাড়িতে দুমুষ মেরে যাই, ব্রিটিশদের তৈরি করা বাড়িগুলো খুব পোক্ত, কিন্তু সেটা সারাদিন ধরে ছেড়ে হাত মারা সেটা দাঁড়াবে। এখনকার বাড়ি 10 বছর মেয়ে সেটা করে ছেড়ে দিই, তখনকার বাড়ি দাঁড়াবে সেরকম অবস্থা। তো এবার একটা মজা দেখুন, এইটা নতুন, এটা কিন্তু মার্জিনাল চলে এসেছে। এই ওশানের মধ্যে অ্যাসিডিফিকেশন হচ্ছে, এই সবচেয়ে বড় ক্ষতি কি হয়, দীঘায় গেলে প্রবাল বেশি পাওয়া যায় না। প্রবাল থেকে আমরা কোরাল শিখি, অস্ট্রেলিয়াতে বিরাট কোরাল আছে না, কি বলে ওটা, হ্যাঁ শুধু শুধু প্রাণী আছে, কোরাল ভিত্তিক প্রাণী আছে। তো এটা পুরো ডিজলভ হয়ে অ্যাসিডিফিকেশন বাড়তে থাকে কেমিক্যাল। সো একটা এটা বায়োডাইভার্সিটি চলে যাবে। সো প্যারাডিলিটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এই বাউন্ডারিগুলো বুঝলে আমরা কোন কোন জায়গাতে আমরা খেলবো, যেমন আমি বলি ইদানিংকালে অনেক সেমিনারে গেছি, ওরা শুধুমাত্র এইটা নিয়ে আলোচনা করতে ভালোবাসে। কোনটা নিয়ে বলতো, এই ক্লাইমেট চেঞ্জ। চাইল্ড প্রোটেকশন সোশ্যাল ওয়েলফেয়ার একটা সেমিনারে আমরা দেখেছি, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড চিলড্রেন্স রেসিলিয়েন্স। আমি বললাম ক্লাইমেট চেঞ্জ ইজ only one parameter of the environmental state. আরো অনেক প্যারামিটার আছে, বায়োকেমিক্যাল সাইকেল ইত্যাদি আছে। বায়োকেমিক্যাল সাইকেল সবচেয়ে বড় কথা আমরা কি নিয়ে করছি, এনপিকে সার মেরে মেরে পুরো বায়োকেমিক্যাল সাইকেল এখানে কেমিস্ট্রি এসে গেল, তাই তো এগ্রিকালচার। তো এইভাবে তো খাবারের থিঙ্কিংটা পাল্টাতে হবে। এনভায়রনমেন্ট ক্লাইমেট চেঞ্জ শুধু নয়, এনভায়রনমেন্ট অনেক কিছু, অনেকগুলো ফিল্ডে আমাদের কাজের সুযোগ আছে এনভায়রনমেন্ট। তাই যে যেরকম কল্পনা করুন, অসুবিধা কিছু নেই। আচ্ছা, এবার ক্লাইমেট কল্পনা একটা বস্তু আছে, খুব মজা। আমি এখানে তত্ত্বটা লিখেছি, এটা ভুল লিখেছি। আজকের দিনে আমাদের ডেডলাইন 3 বছর 190 দিন নয়। এটা যেদিন আমি বানিয়েছিলাম পাওয়ার পয়েন্ট সেই দিন ছিল। কেউ একটা গুগল করে ক্লাইমেট ক্লক খুলে আজকে ডেডলাইন কত দেখাচ্ছে, এবারে ক্লক দেখাবে তাদের টিক 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 করে সেকেন্ড ইত্যাদি কমতে থাকে। এই ডেডলাইনটা হচ্ছে ক্লাইমেট, এই আমাদের কপ 26 যেটা হয়েছিল গ্লাসগোতে, যেখান থেকে মিশন লাইফ কথাটা এসেছে, ওখানে দেখা গিয়েছিল যে পৃথিবীতে তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে সেটা প্রি ইন্ডাস্ট্রিয়াল মানে 1850-1900-তে ওটাকে জিরো ধরে নিই, তখন এক্স্যাক্টলি কি ছিল ওই কচকচিতে না গিয়ে জিরো ধরে নিই, তার থেকে 1.5 ডিগ্রি বেশি বাড়তে দিলে আমাদের সর্বনাশ। কি সর্বনাশ? কোন এক্সাম্পল আছে? আপনি ভীষণ বিজ্ঞানী থাকে, কি সর্বনাশ হতে পারে 1.5 ডিগ্রি বেশি বেড়ে গেলে গরম লাগা ছাড়া? সুন্দরবন ডুবে যাবে, কলকাতা ডুববে, সেখানে ছাড়া হিমালয় গল্প বলতে হবে। 1.5 ডিগ্রিটা ওই জন্য ওরা বেঁধেছে যে কোনো 1.5 ডিগ্রির মধ্যে টেম্পারেচারকে তার বাড়তে দেওয়া যাবে, ওই জিরো ধরে নিই 1850 টাকা। তো এটার জন্য এই ক্লাইমেট কাপ, তারা আছে ক্লাইমেট কাপ কত দেখাচ্ছে আমার ডেডলাইনের জন্য, ইন্ডিয়ান এমিশন 0। এইবার না সেটা ডেডলাইনটা কত ভালো আছে, ডেডলাইনটা খুব ইম্পর্টেন্ট হয় যে কোন কান্ট্রিজ দেখুন এটা সাকসেসফুল হবে না এই ডেডলাইন, যে এর মধ্যে আমাদেরকে 1.5 ডিগ্রি নিচে নামিয়ে রাখতে হবে, এটা জন্য ডেডলাইন, ঠিক আছে। সেটা ডেটটা হচ্ছে 21শে জুলাই 2029, এই ডেটটা রিভাইজ হয়েছে। এই ডেটটাকে ধরে ব্যাক ক্যালকুলেট করলে আজকে দিনটাকে দেখায় ক্লাইমেট টক সেটা, এটা উইজেট কিনতে পাওয়া যায়। আমরা উৎসাহ তো আপনাদের ইউনিভার্সিটি তো আপনারা ডিসপ্লে করুন ক্লাইমেট টক, কিছু না একটা স্ক্রিনকে ইন্টারনেটে কানেক্ট করে ক্লাইমেট টকটাকে চালিয়ে দেখবেন ইন্টারেস্টিং, এটা মাইন্ডটা চেঞ্জ করবে যখন দেখতে থাকবে প্রতিটি প্যারামিটার দেখা। তো এই ডেডলাইনটা কি আমরা সাকসেসফুল হব না, কিন্তু এটা ধরে এগোলে অনেকটাই কাজ। এই ডেডলাইনটা আবার রিভাইজ করতে হবে, এগুলো তো হয়েছে। এবার এটি যে ডেডলাইন হয়, এই ডেডলাইনটা ইউজ হচ্ছে পাবলিকের চেতনা বাড়ানো, এই জন্য কিছু লাইফলাইন বলা আছে, যে লাইফলাইন গুলো আমরা কাজ করি, যেমন ওই কেবিসি অমিতাভ বচ্চনের শোটা হয় না কোম্পানি করার মধ্যে লাইফলাইন, এই লাইফলাইন গুলো বলা আছে ডেডলাইন অ্যাচিভ করে লাইফলাইন। তার মধ্যে এই যে লাইফলাইন গুলো লিখেছি এগুলো একদম আমরা বুঝবে, পড়াশোনা করার জন্য তোমাদের খোরাক দিই না, কিছু না, রচনা লিখতে হতে পারে, পড়াশোনা প্রবণ করতে হয়। যেমন ইম্পর্টেন্ট একটা হচ্ছে জেন্ডার প্যারিটি। সারা পৃথিবীতে
পার্লামেন্টের সদস্য 50% মহিলা হওয়া, বর্তমানে কত আছে 27%। তিনটি কি অদ্ভুত কথা, এখানে জেন্ডার আসছে কেন? মহিলা দিয়ে কি হবে? কি হবে মহিলা দিয়ে? খালি আজেবাজে কথা। মহিলা দিয়ে কি হবে? দেখা গেছে স্টাডিজে যে মহিলারা যেখানে নীতি নির্ধারণ বা ক্ষমতায় থাকে, আমি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রচার করছি, মাইন্ড এটা একদম সায়েন্টিফিক্যালি প্রুভেন যে সেখানে কনজারভেশন অ্যাক্টিভিটি, সংরক্ষণের চিন্তা, মেপে সংসার চালানোর চিন্তাটা বেটার হয় পলিসি। এটা প্রুভেন, এটা ইন্টারন্যাশনাল প্রুভেন বলে ওরা জেন্ডার প্যারিটি কথা বলেছে ইন লিডারশিপ অলওয়েজ, ঠিক আছে? মনে তো একটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি বলি, ইন্ডিজিনাস ল্যান্ড সোভারেনিটি এইটা বাড়াতে হচ্ছে লাইফ টাইম। মানে কি, যারা স্থানীয় বাসিন্দা, ট্রাইবাল যাদেরকে আমরা বলে থাকি, আদি মানুষ, আদিবাসী, সেই অঞ্চল তাদেরকে আমরা উৎখাত করে দিই সব জায়গা থেকে, ঝাড়খণ্ডে করছি, সব জায়গাতে করছি, কিন্তু তাদেরকে কেন সংরক্ষণ করতে, তাদেরকে কেন বাড়াতে হচ্ছে, তাদের জমির উপর তাদের দখল আইন করে কেন বাড়াতে হচ্ছে? এইটাও সায়েন্টিফিক্যালি এন্ড হিস্টোরিক্যালি প্রুভেন যে পৃথিবীর মাত্র 5% হচ্ছে কি ইন্ডিজিনাস মানে ট্রাইবাল, কিন্তু ওদের হাতে 80% বায়োডাইভার্সিটি আর ফরেস্ট ল্যান্ড আছে। ক্যালকুলেট করো, 5% লোকের কন্ট্রোলে 80% বাঁচিয়ে দিচ্ছে। জঙ্গল, অ্যামাজন, বায়োডাইভার্সিটি, এটা মারাত্মক ব্যাপার। ওরা বাঁচালো কি? ওদের লাইফস্টাইল থিঙ্কিংটাই আলাদা। আমরা মডার্ন ম্যান, যে স্যার অ্যাক্টোসিন বললেন, মডার্ন ম্যান অ্যাক্টিভিটিস, এইগুলোর চিন্তা ভাবনা খুবই বাজে, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি নয়। কিন্তু এদের চিন্তা ভাবনা ট্রাইবালদের ভীষণ এনভায়রনমেন্ট, ওরা এনভায়রনমেন্ট ধ্বংস করতে চায়, বাঁচিয়ে রাখতে চায়, ওদের সিস্টেমের মধ্যে ইনগ্রেইনড আছে, ঠিক আছে? তো এই দুটোই আমরা আলোচনা করবো, বাকিগুলো করবো না, বাকিগুলো রিসার্চ করো। তাহলে ইপি বা এনভায়রনমেন্টাল ম্যাটার কেন করে? এনভায়রনমেন্টাল স্টাডিজ বা সায়েন্স পড়ে দেখবে 6টা উইং আছে এনভায়রনমেন্টে। সেই 6টা উইং এর মধ্যে এনভায়রনমেন্ট এডুকেশন বা অ্যাওয়ারনেস একটা ইম্পর্টেন্ট ম্যাটার কেন করে? আমরা যদি অ্যাওয়ার না হই, আমরা মানবো কেন, করবো কেন? প্রথমত অ্যাওয়ার হতে হবে। একজন লোক পড়াশোনা করবে কেন, সেটা ভ্যালুটা না বোঝে, কিছুদিন লোককে নকল করে করে স্কুলে যাবে, তারপর ড্রপ আউট হয়ে যাবে, হবে কি? আমি ক্যারিয়ার করবো কেন, সেই মানেটা না বোঝে, সে ক্যারিয়ার করবে না। তার স্কুলে যাওয়া, একটা কাগজ নিয়ে ডিগ্রি নিয়ে ওই চোতা মেরে করে নেওয়াটাই তার লাইফে সার, মানে ইউজলেস ডিগ্রি, ঠিক আছে? তো এনভায়রনমেন্টাল এডুকেশন বা অ্যাওয়ারনেস আমাদের কেন পরিবেশকে আমরা সংরক্ষণ করবো, পরিবেশের কি বোঝাতে সাহায্য করে। আমি জানি কিভাবে জেরক্সের চোতা, আমিও ছাত্র ছিলাম, ঠিক আছে? তো এইবারে একটা মজার কথা হলো, মানুষ তো একদিনে গাছ থেকে পড়েনি, যদিও অনেক ধর্মগ্রন্থে লেখা আছে 7 দিনে পৃথিবী তৈরি হয়েছে, কিন্তু বাস্তব বিজ্ঞানটা বলে কি? তো মানুষ কতদিন আগে মঙ্গলের সৃষ্টি হয়েছে? কত লক্ষ? তোর আন্দাজ আছে? আরো বেশি, 2.5 লক্ষ। তাও এই বলবি, এখন এটা নিয়ে চিন্তা ভাবনা চলছে, আফ্রিকা কোথায় কোথায় ঘটছিল ইত্যাদি, এগুলো অনেক কিছু জানা যাচ্ছে, মজা মজার জিনিস। বিশেষ করে 2000 আমি এটা এইখানে তোমায় দেখাতে চাই যে মানুষ মতন হওয়ার আগে মানুষের মতন অন্য প্রাণী ছিল, হোমিনিন বলা, হ্যাঁ, বাদর টাইপস, মানুষ টাইপসের মাঝামাঝি অবস্থা। তো সেইটা আজ থেকে তোমার 8-9 লক্ষ বছর আগে পুরো সাফ হয়ে গেছিল পৃথিবীতে, এবং সেই সাফ হয়ে যাওয়ার এক্সটিংশন পর্ব 1 লক্ষ বছর ছিল, তাতে টিকে ছিল মাত্র 1280টা। এই 1280টা যে মানুষের মতো মনুষ্যত্বর প্রাণী ছিল, তাদের থেকে আমরা সবাই আসছি। এই যে কয়েক কোটি মানুষ বা ভারতবর্ষে আর কোটিটা না নিচে বেড়াচ্ছি, তাদের সবার জিন কিন্তু এই 1280। এই জিন পারমুটেশন কম্বিনেশন এর বাইরে, এবং এরাও যদি সাফ হয়ে যেত, তাহলে আমাদের ইভলিউশন ট্র্যাক ধ্বংস হবে। তাতে পৃথিবীর মঙ্গল থেকে সে জানি না, কিন্তু ধ্বংস হবে। So extinction event can destroy entire species after species. So এইবারকার যে এক্সটিংশন ইভেন্টটা হবে, এটা কত নম্বর এক্সটিংশন ইভেন্টে দিয়ে যাচ্ছি আমরা? গুগল প্লিজ, গুগল। এটা শর্ট সাবজেক্ট, জিওগ্রাফিতে কাজে লাগবে, বায়োলজিতে লাগবে, এক্সটিংশন ইভেন্ট। তো এই এক্সটিংশনে যাচ্ছি আমরা, সেটাতে কিন্তু পরিবেশই হবে মেইন ফ্যাক্টর।
আগের এক্সটেনশন ইফেক্ট গুলোতে অনেক ইএজ ফ্যাক্টর ছিল, অ্যাস্ট্রাল ফ্যাক্টর কিন্তু এইবারে পরিবেশ, the Anthropocene activity, human activity will be leading to this extinction. Anthropocene age, cycle use করতে তুমি হাসছো কেন? রিটার্ন হতে যাচ্ছে 2050 বিদার ডেডলাইন, তুমি টের পেয়ে যাবে, বেঁচে থাকতে টের পেয়ে যাবে এক্সটেনশন এর যে ইম্প্যাক্ট করোনা, এই যে তোমার যে ডিগ্রি টেম্পারেচার বেড়ে যায়, তুন্দ্রা পারমাফ্রস্ট গলে যায়। তুন্দ্রা পারমাফ্রস্ট যদি গলে যায় তাহলে মাটির তলা থেকে অনেক জীবাণু জেগে উঠবে, যেগুলো ফ্রোজেন হয়ে বসে গেছে কয়েক কোটি বছর আগের জীবাণু। তুমি জানো তো অনেক জীবাণু মরে না, ভাইরাস ডাজন্ট ডাই, ইট স্টেজ ইনঅ্যাক্টিভ। সেই কয়েক কোটি বছর আগে ভাইরাস গুলি দেওয়া পারমাফ্রস্টে বলে গেলে বেরিয়ে পড়ে, আমরা নিতে পারবো, উই ডোন্ট হ্যাভ দ্য রেজিস্ট্যান্স ক্যাপাসিটি। সো দিস ইজ আ ভেরি ব্যাড থিং, সেই জন্য এনভায়রনমেন্ট ম্যাটার করে। তো আমাদের মিশন লাইফ কি গভর্নমেন্ট স্যার বলে গেছে, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। মিশন লাইফ বিশ্বাস করে যে বড় বড় কথা দরকার নেই, ছোট ছোট হ্যাবিটে চেঞ্জ। দেখবে একজন লোককে ব্যায়াম যে করে তাকে বলা হয় তুমি দিনে 5 মিনিট হলো হাঁট, 10 মিনিট হলো হাঁট, হ্যাবিট ফর্মিং করো। হ্যাবিট ফর্মিং করলে আস্তে আস্তে হাঁটাটার একটা উৎসাহ বাড়বে, এগুলো লিটারালি হয়। অল্প করে তুমি যেটা করো দেখবে সেটা আস্তে আস্তে নেশার মতো হয়ে যাবে। তো এই মিশন লাইফ হচ্ছে স্মল হ্যাবিট, স্মল চেঞ্জেস ইন লাইফ, যেটা রিয়ালিস্টিক্যালি করা যাবে সেটা করা। যেমন আমার জীবনের চেঞ্জ বলি, আমি পৃথিবীতে আসার আগে কলচারে দাঁত মাজতাম। তো পৃথিবীতে আসার পরে তোমাদের পড়াশোনা পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে কলচারে দাঁত মাজলে বেশিরভাগ জলটা কিন্তু ওয়েস্ট হচ্ছে, আমার কাজে লাগছে। আমি তো দাঁত মাজছি, জলটা পড়ছে, আমার ঠিক যখন দরকার তখন একবার করে চাইলে জল ওয়েস্টেজটা অনেক কম। ঠিক কতটা কম হয়? একটা মজার কথা বলি, এটা কিছু না কেউ বলতে, যদি একটা কলে টিপ টিপ করে ঘন্টায় 10 ফোঁটা করে জল পড়ে, তাহলে 24 ঘন্টায় কতটা জল নষ্ট হয়? এটা কেসি না কথা, 4 থেকে 4.5 লিটার, which is a massive waste. ভারতবর্ষে যদি আমরা টিপ টিপে কল বন্ধ করতে পারি, তাহলে ভারতবর্ষে কয়েক কোটি লিটার জল পার অ্যানাম সেভিং হয়। মিশন লাইফের প্র্যাকটিস হচ্ছে খুব সিম্পল, সেভ এনার্জি, সেভ ওয়াটার, সে নো টু সিঙ্গেল ইউজ প্লাস্টিক, নট অল প্লাস্টিক। যেগুলো সিঙ্গেল ইউজ, যেগুলো আমরা একবার ইউজ করে ফেলে দিই, সেগুলোকে নো বলো। অ্যাডপ্ট সাস্টেনেবল লাইফস্টাইল, যে লাইফস্টাইল কালকে 24 ঘন্টা নিউজ কেউ দেখেছো? একটা ভিডিও দেখাচ্ছিল, একটা বাচ্চা বিয়ের বাড়িতে ফেলে দেওয়া ইয়েতে তুলে খাচ্ছে, প্রচুর খাবার ফেলে দেওয়া হচ্ছে, হ্যাঁ, তার ছেলে তুলে খাচ্ছে, খুব মর্মান্তিক একটা ইয়ে। তো এরকম আমরা যে ওয়েস্টেজ করি, ওয়েস্টেজ বিয়ে বাড়িতে লোকে ফ্রি পাচ্ছে বলে গাঁদা প্লেটে মধ্যে তোলে, তুমি দেখবে এই প্লেটে খাচ্ছে ফুল ভর্তি করে নিয়ে তার কি করে বিয়ে বাড়ি, ডালের মধ্যে মাংস, মাংসের মধ্যে লঙ্কা সব ভেড়ে ভেড়ে দিয়ে চলে সব ভেড়ে, কেউ অল্প অল্প করে নিয়ে খায়, একবার সব নেয়। এটা আমাদের সাইকোলজি, এটাই মিশন লাইফ ঠিক করছে, চেঞ্জ দেন ঠিক যেটুকু নাও নিয়ে এসব পরে একবার রাউন্ডে যাওয়া অসুবিধা কি আছে, গল্প করো, আড্ডা করো, আস্তে আস্তে খাও। তো এবার রিডিউস ওয়েস্ট, যেটা বললাম খাওয়া নষ্ট করা, অ্যাডাপ্ট সাস্টেনেবল ফুড সিস্টেম। এই যে আমরা যে আজকে যে চাল ইত্যাদি গুলো খাই, সেগুলো তৈরি করতে কত জল, কত সার লাগে জানো? কিন্তু আগেকার দিনে, আজ থেকে 100 বছর আগে যে ধানের চাষ হতো, তাদের অত ফার্টিলাইজার অত লাগতো না। এইগুলো রিসার্চ করে দেবে, এগুলো সাস্টেনেবল ছিল। সেগুলো এই গেল বছরটা ছিল মিলেটের বছর। ভারতবর্ষে কিন্তু মিলেট খুব ইম্পর্টেন্ট, কম জল লাগে, প্রচুর হেলদি ফাইবার আছে, শরীরটা ভালো, কিন্তু আমরা খাই না বাসমতি চাল, মিলেট খাবো না, ছোট লোকের খাওয়া না, শুকে খাই। কিন্তু মিলেটে অ্যাকচুয়ালি বদলোকে খাওয়া উচিত, কারণ মিলেট খেয়ে বদলোক বাস, ওটাই বদল খাওয়া, কিন্তু আমরা খাবো। মহারানা প্রতাপ সিং লড়াই করতো মিলেট খেয়ে, ওখানে তো ইয়ে ছিল না, চাল ও ধান ছিল না। তো এইবার এইটা আমাদের, আর ইউএস মানে ভারতবর্ষ এমন একটা দেশ, তো ভাবতে পারবে না ধনের সম্পত্তিতে যতই আমরা রাজনৈতিক বলি বিশাল আমরা বড় লোক হয়ে গেছি, আসলে তো আমরা বড় লোক হইনি, কিন্তু আমরা আমেরিকায় চায়নার পরে সবচেয়ে বেশি ইউএস জেনারেট করি, মানে মোবাইলে ফেলে দিই প্রতি বছর। মানে অ্যাস্ট্রাউন্ডিং, আমাদের ধন নাই, সম্পত্তি নাই, বাংলায় প্রবাদ বললাম না,
হ্যাঁ পেজে কাপড় নেই কিন্তু আমরা ফুটে দেখিয়ে বেড়াচ্ছি তোমার ইউএস জেনারেল তাই না? ভারতবর্ষ 3 নম্বর বসে উঠে গেছে তো এইগুলো চেঞ্জ করা গো গ্রিন সার্কুলার ইকোনমি এইগুলো আমাদের কমন টার্ম এগুলো তোমরা দেখে নিও এইগুলো নিয়ে আমাদের কারণ তো আউটকাম বেস লার্নিং হচ্ছে বিষয় স্মল হ্যাবিটস লাইফে চেঞ্জ করা আমাদের 75টা অ্যাক্টিভিটি আছে পরে আসছে তো এইবার আরেকটা কথা বলি তোমরা অনেকেই কিন্তু দেখো আমাদের দোষ পশ্চিমবঙ্গ সরকারের এই যে স্কিমগুলোর নাম বলেছি যেমন সবুজশ্রী যদি বলা হয় লোকে এটা কি বলে এটা হেলথ স্কিম না ইয়ে স্কিম ফরেস্ট স্কিম সবুজশ্রীকে বাচ্চা হলে গাছ দেওয়া বা এই ধরো এই সবুজ সাথী এরা তাদের স্কিম সাইকেল দেওয়া কিন্তু আসলে এগুলো সব এনভায়রনমেন্টাল বেসিক্যালি এইভাবে প্রচারটা নেই আমি যারা এগিয়ে বাংলা সোশ্যাল মিডিয়া তাদের বলি তোমরা প্রচার করো কিন্তু এই স্কিমগুলো যে এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টটা আছে এটা তুমি আটকাও করো সাইকেল শুধু একটা বাচ্চাদের স্কুলে যেতে উৎসাহ দেয় তা নয় সেটা একটা গ্রিন ট্রান্সপোর্ট সবুজশ্রী একটা মানুষকে চেতনা দেয় একটা গাছ একটা শিশু সমান প্রাণ কি আলোচনাগুলো আমার এটা আমাদের গভর্নমেন্ট সাইড এনভায়রনমেন্টাল জিনিসটা এমফাসাইজ তো আচ্ছা এইটা কি তাদের জন্য যারা এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ে এখানে এনভায়রনমেন্টাল সায়েন্সে কেউ আছে তো কুল সবাই তো আছে তো এনভায়রনমেন্টাল সায়েন্সের 6টা প্রিন্সিপাল আছে কি না হ্যাঁ দেখো তার মধ্যে ইন্টারকানেক্টেডনেস তোমরা সবাই বলছো সব বিষয়ে সব জড়িত আছে আমি যদি এখান থেকে একটা বিড়ি খাই ও জড়িত আছে না খেয়ে ঠিক আছে সাস্টেনেবিলিটি সাস্টেনেবিলিটি খুব সহজ মানেটা হচ্ছে যেটা ভাই খা অন্যের জন্য রেখে খা ভবিষ্যতের জন্য রেখে খা সব খেয়ে উঠে দিচ্ছে তো প্রিকশনারি প্রিন্সিপাল এইটা খুব ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রিকশনারি প্রিন্সিপালের থিওরিটা হচ্ছে যে যেটা দুর্ঘটনা ঘটতে পারে বুঝতে পারছো দুর্ঘটনা ঘটার আগে থেকে সংশোধন করা দুর্ঘটনা ঘটার পরে গিয়ে দাঁড়িয়ে সংশোধন করা লাভ মানে বাড়িতে আগুন জ্বলতে যাচ্ছে সেই সময় চিন্তা করে লাভ নেই আগে থেকে চিন্তা করো যে আগুন যাতে না জ্বলে তার ব্যবস্থা কি ওকে দ্যাট ইজ দ্য প্রিকশনারি প্রিন্সিপাল আর এই ইররিভার্সিবিলিটি হচ্ছে যে এনভায়রনমেন্টে একটা জিনিস ধ্বংস করলে সেটা ফিরে স্পিসিস উড়ে গেলে স্পিসিস আসবে হ্যাঁ পুজো আর্চা করলে যজ্ঞ করলেও স্পিসিস ফিরে আসবে টপসয়েল তো একটা টপসয়েল তৈরি করতে কত বছর লাগে আর ধারণা আছে 700 বছর স্যার বলে দিলেন তার 700 বছর ইজি করে দিলেন তোমার জিনিসের তোমার জীবনের টাইম আছে টপসয়েল সৃষ্টি করা ল্যাবরেটরিতে তাহলে ওটা এই যে কেমিক্যাল ফার্টিলাইজার মেরে টপসয়েল পশ্চিমবঙ্গে 12টা বাজিয়ে দিচ্ছি ভারতবর্ষে 12টা বাজিয়ে দিচ্ছি এতে তো বড় বড় কোম্পানি প্রফিট মেরে দিচ্ছে কিন্তু ভবিষ্যতে কি হবে ওরা তো ওই টাকা দিয়ে অত বিল কিন্তু চাষি কি হবে তোমার কি হবে মানে এটা ইউনিভার্সাল ক্ষতিটা প্রকৃতির ক্ষতি রিভার্স হয় তো এই প্রিন্সিপাল গুলোর সঙ্গে কিন্তু আসলে এনভায়রনমেন্ট কিছু জড়িত আছে এইগুলো মানুষের সঙ্গে আলোচনা করা এইবার ম্যাডামটা খুব উৎসাহী ছিল ইকো ক্লাব কি ফর্ম ক্লাব আদি জিনিস ফর্মটা যেভাবে পাড়া পাড়া একটা ক্লাব করে আর ঝগড়া করে সেরকম না ঠিক আছে একটা মিটিং করতে হবে প্রিন্সিপাল স্যারের অনুমতি নেই করে এই ছাত্রছাত্রীদের নিয়ে একটা রেজুলেশন করতে হবে অন্ত হইতে আমরা ইকো ক্লাব করিলাম এই করিব কি করিব তার একটা ফর্মুলা আছে আমি শেয়ার করব ঠিক আছে সেটা করে রেজুলেশন সই সাবুত করে যে টিচারিং চার্জ থাকে সেই সই করে এবার আমাদের ওয়েবসাইট আছে সেটা পোস্ট করে সেটা রেজিস্ট্রেশন করতে হবে সেটাই সেটা এখানে আলোচনা করবো আপনারা লিঙ্ক দিয়ে দেবো দেখুন নিচে বলে দিচ্ছি তো এই সাইটে গিয়ে রেজিস্ট্রেশন স্যার করেছেন ঠিক আছে ওরা আপনাকে নাম্বার দিয়ে মাঝে মাঝে সাইটটা আটকে যায় কিন্তু হয়ে যায় ঠিক আছে তো এই ইকোটা তৈরি করলে আপনি প্রত্যেক ক্লাসে ইপির ক্যাচমেন্ট কার্ড ইপির ক্যাচমেন্ট হচ্ছে ক্লাস 1 অনওয়ার্ডস টু ইউনিভার্সিটি মানে এন্টায়ার এনিথিং ন্যাশনাল এডুকেশন পদ্ধতি যারা যারা এডুকেশন আসছে তাদের সবাইকে ক্যাচমেন্ট এবং ইপি ইকোটাকে আমরা উৎসাহ দিই কমিটি তৈরি করতে যাতে ছাত্ররা নিজেদের হাতে সিদ্ধান্ত নিতে শেখে লিডারশিপ এনভায়রনমেন্ট লিডারশিপে কিন্তু কমিটি সাব কমিটি রোল আছে ঠিক আছে
একটা জায়গায় আমরা দেখলাম শুধু টিচারদের দিয়ে কমিটি করে তাদেরকে বলেছে শুধু টিচারদের কমিটি হবে না, স্টুডেন্টরা কমিটি হবে, এমনকি প্যারেন্টসরা থাকতে পারে, নন টিচিং স্টাফরা থাকতে পারে, কারণ এনভায়রনমেন্টের সবাইকে নিয়ে কাজ, ইট ইজ নট অনলি অ্যাবাউট দ্য একাডেমিক্স, ঠিক আছে? তো এই হলো তার, এবং তার আমাদের রেগুলার মিটিং করতে বলা আছে, আর কমিউনিটি অ্যাক্টিভিটি করতে সবসময় ডকুমেন্টেশন রেকর্ড কিপিং, একটা রেজলিউশন খাতা রাখবেন, তাহলে মিটিং করে রেজলিউশন সই করে করবেন, আর যে অ্যাক্টিভিটি করবেন সেই অ্যাক্টিভিটির একটা বিষয় একটা পেজ করাবেন, হ্যাঁ, একটা কাজ খুঁজবেন, আর অন্য যে অ্যাক্টিভিটি করে সেগুলো করবেন, করে ছবি নেবেন, জিও ট্যাগ করে রিপোর্ট বানিয়ে ওদের সাইট আছে কোথাও আসছে সেই সাইটে তুলে দেবেন, না আমাদের পাঠিয়ে দেবেন, আর মাঝে মাঝে আমাদেরকে টাকা চাইবেন, আর মাঝে মাঝে আমাদেরকে টাকা দিয়ে আমরা দিয়ে দেবো, আর না টাকা দেবো টাকা দিয়ে তো ব্যাপারটা হচ্ছে না, ব্যাপারটা নিয়েছি। আপনারা যদি ইমার্জেন্সি সার্ভিস করছেন তা আপনাদের পক্ষে এইটা একটা কো-কারিকুলার অ্যাক্টিভিটি যেটা এডিপিতে আছে, যেটাতে ইন্টার্নশিপ আপনারা দাঁড় করাতে পারেন। ইন্টার্নশিপ প্রজেক্ট ক্যান বি ডান আউট অফ ইপি এন্ড কোর্স, এটা একটা সেকেন্ডারি বেনিফিট আছে, স্ট্রং বেনিফিট ইন্টার্নশিপ তৈরি করা। ইনফ্যাক্ট আমরা চন্দ্রকোনা কলেজকে ইন্টার্নশিপের গাইডেন্স হাউ টু গেট, আমরা সার্টিফিকেট দেবো যে ইন্টার্নশিপ আমাদের করছে। So you can go for that. তো আমাদের প্রসেসটা এইখানে প্রসেসটা হচ্ছে যে আমরা মিশন লাইফে ইন্ডিভিজুয়ালে ফোকাস করি না, ক্লাবকে ফোকাস করি, গ্রুপ অ্যাক্টিভিটি। আমরা মিশন লাইফের থ্রু দিয়ে বাচ্চাদের থ্রু দিয়ে আমরা মাসের কাছে পৌঁছে, এটাকে বলে ক্যাসকেডিং এফেক্ট। মানে একটা স্টুডেন্টরা বাড়িতে আলোচনা করবে, তার পাড়াতে একটা অ্যাক্টিভিটি করবে, এই করে মাসের কাছে যাবে, দ্যাট ইজ দ্য মেইন টার্গেট। মিশন লাইফের তিনটে ফেজ আছে, এবার একটু সিরিয়াস কথায় চলে এখানে ফেজ 1 টা আমরা আছি। ফেজ 1 টা হচ্ছে ডিমান্ড চেঞ্জ করা, মানে আমরা চাই বলি তো যারা ব্যবসা করে তারা তৈরি করে, আমরা এরকম ধরনের প্লাস্টিকের বোতল চাই, প্লাস্টিকের প্যাকেট চাই, তাই সাপ্লাই আসছে, ডিমান্ড চেঞ্জ করতে পারি মেন্টালিটি আমাদের। তাহলে নেক্সট ফেজ হবে হচ্ছে সাপ্লাই সাইড চেঞ্জ, ডিমান্ড না থাকলে সাপ্লাই আসবে না, ঠিক আছে? থার্ড ফেজটা হচ্ছে কি গভর্নমেন্ট তখন পলিসি এনফোর্স করবে। দেখো প্লাস্টিক ব্যাগ, কালী পুজো অতিরিক্ত ফটকা ফাটানো মানা করা তো আছে, আইন তো আছে, কিন্তু এনফোর্সমেন্ট করা যায়? মানুষ যদি না মানে এনফোর্সমেন্ট কি হবে? কটা পেয়ালা আছে দেশে? তো পেয়ালা দিয়ে তো দেশ চলে না, আইন দিয়ে চলে না, মানুষ দিয়ে চলে। তাই ফেজ 1 হচ্ছে আমাদেরকে ডিমান্ডে চেঞ্জ করা, ফেজ 2 তারপর সাপ্লাই পাল্টানো করা, লাস্ট হচ্ছে গভর্নমেন্ট আইনটাকে পাল্টানো। এইভাবে বিষয়টা থিঙ্কিং হবে, খুব সাইন্টিফিক থিঙ্কিং। আর আমাদের প্রসেস হচ্ছে এনভায়রনমেন্টাল নলেজ আগে ছিল, এখন হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাটিটিউড চেঞ্জ আর কো এনভায়রনমেন্টাল বিহেভিয়ার। জ্ঞান আমরা কম দিয়েছি, আমরা কাজটা করাচ্ছি, এখন জ্ঞান দিচ্ছি বেশি খুব এরপর কিন্তু জ্ঞান, এরপর শুধু মেটেরিয়াল দিয়ে দেবো, তোমার যেটা ভালো লাগে, যা রাখতে ভালো লাগে, যা কাজ করতে ভালো লাগে, যা জ্ঞান দিতে ভালো লাগে, যে গিয়ে বাইরে অ্যাওয়ারনেস করতে ভালো লাগে, যে গাছ আকাশ অঞ্চলে বেশি করানো, সো আমাদের মনে হচ্ছে যে আমাদের অ্যাপ্রোচ হচ্ছে নন ফর্মাল, আমাদের অ্যাপ্রোচ হচ্ছে স্কিল, আমাদের অ্যাপ্রোচ হচ্ছে হ্যান্ডস অন ট্রেনিং আর কানেক্টিং টু নেচার। কানেক্টিং টু নেচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট কবে তোমাদের মধ্যে কেউ গাছের তলায় শুয়ে শুয়ে আকাশ দেখেছো? আগে হাত তুলে ফেলতো গাছ চেনা না, কিন্তু বেশি না, মানে একটু। এবার গাছের তলায় শুয়ে আকাশ দেখলে মাইন্ডের চেঞ্জ হবে। তুমি দেখবে জঙ্গলে গেলে মনটা একটু অন্যরকম হয়ে যায় না? পাহাড়ে গেলে মনটা একটু অন্যরকম হয়, সমুদ্রে গেলে হয়। অ্যাকচুয়ালি তোমার মাইন্ডকে ইনফ্লুয়েন্স করে। যারা সাইকোলজি তোমাদের না সাইকোলজিতে বলা হয় ডিপ্রেশন কাটাবার বড় উপায় হচ্ছে আকাশের দিকে তাকানো, গাছের দিকে তাকানো, এই ইম্প্যাক্ট আমার ওষুধ সবসময় লাগে রিলেশন নেচার। এই জন্য আমরা নেচার ক্যাম্প করার জন্য টাকা, আর টাকা না দিলে কোনো উৎসব দিলেও নেচার ক্যাম্প করো। হ্যাঁ, নেচারে গিয়ে থেকে এসো, দুদিন কাটিয়ে এসো, হই করে খেয়ে এসো, ভালো লাগে। সো আমাদের মেথডের মধ্যে একটা হচ্ছে এই ক্যাম্পেইন করা, এখানে নেতারা এসে ক্যাম্পেইন করে বেড়াবে, প্রচার করে বেড়াবে বেশি করে, ঠিক আছে? আরেকটা হচ্ছে সাস্টেনেবল লাইফ ওয়ার্কশপস, এখানে ক্রিয়েটিভ থিংকিং করে, যেমন ধরো
কিভাবে তোমার মিলেট দিয়ে সহজে রান্না করা যায়, ভাতের বদলে খাওয়া যায়, একটা ওয়ার্কশপ। ঠিক আছে, কিভাবে মাটি দিয়ে জিনিস তৈরি করা যায় যেগুলো প্লাস্টিকের জিনিসকে রিপ্লেস করে দেয়, কিভাবে ফেলে দেওয়া জিনিসকে তুলে একটা হ্যান্ডিক্যাপ বানানো যায়, রিসাইক্লিং, সার্কুলার ইকোনমি, এই ওয়ার্কশপ। প্রজেক্ট কি 75টা অ্যাক্টিভিটি আমাদের আছে, পরে করছি, তার সঙ্গে লিঙ্ক করে একটা অ্যাক্টিভিটি করো, সেটা কোনো আমার প্রজেক্ট। ওকে, যেমন ধরো গাছ পোতা একটা প্রজেক্ট হতে পারে, একটা জায়গায় গাছ পোতা হলো, বনসৃজন। ঠিক আছে, একটা পুকুরের পাড় সংস্কার করা হলো, পরিষ্কার করা, প্লাস্টিক পড়ে আছে, পরিষ্কার করা হলো। আমার টাইম ওভার হলে বলবেন, আমার কিছু নেই, ফিক্সিং ব্যাপার নেই। আচ্ছা, এইটা শেয়ার করে পুরো, আর এটা আলোচনা বেশি বেশি করে করলে আরো হোয়াটসঅ্যাপ করতে খুব ভালো। তো এইবার এক্সিকিউশন করো। দেখো, একটা ধরো তুমি তৈরি করলে একটা প্রজেক্টে বা একটা ওয়ার্কশপে, সেটা এক্সিকিউশন করলে তাতে মা বাবারা এসে দেখলো, পাড়ার লোকরা এসে দেখলো, তাদের মধ্যে চেতনা জড়ালো, এটা হলো এনভায়রনমেন্ট চেতনা ছড়ানো। এই জন্য আমার টাকা দিয়ে থাকি, ইটস এ ভেরি ইন্টারেস্টিং। and competition, debate, quiz, poster, environment, very easy to do. Nature camp, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমাদের মেইন ফোকাস। আমরা এইগুলোর জন্য টাকা দিই, অলরাইট? প্রিন্সিপালস আমি একটু আগেই বললাম, এইসব আগে আলোচনা করলাম। এবার 75 অ্যাক্টিভিটিসে চলে যাই। ইকো আর্ট বলে একটা কনসেপ্ট আছে, ইকো আর্টটা স্লাইডটা দিলাম, তোমাদের বেশি বল আমি বলবো, কিন্তু ইকো আর্টের যে প্রিন্সিপালটা আছে, এই প্রিন্সিপালটা দিয়েই কিন্তু এনভায়রনমেন্ট সব কাজ করা যায়। দেখো, রেস্টোরেটিভ এনভায়রনমেন্টের রেস্টোরেশন করার জন্য যে অ্যাক্টিভিটি করছো, সেটা আর্টেও করতে পারো, প্রজেক্টেও করতে পারো। ঠিক আছে, ডাইডাক্টিক, যেটা যে অ্যাক্টিভিটির মাধ্যমে তোমরা মানুষকে শেখাচ্ছ এনভায়রনমেন্ট, একটা রেস্টোরেন্ট হলো, একটা শেখানো হলো, আর্টের বাইরে হতে পারে, পারে কি না? অন্য অ্যাক্টিভিটির মধ্যে এটা করা যেতে পারে। রিসাইক্লিং, এই যে রিসাইক্লিং করা, এটা আর্টেও হতে পারে, অন্য অ্যাক্টিভিটিতেও হতে পারে। কমিউনিটি বেসড আর্ট, যেটা তোমরা কমিউনিটিকে এনগেজ করে এনভায়রনমেন্টের কাজ করছো, রাস্তা পরিষ্কার সবাই মিলে একসঙ্গে করছো, হসপিটাল সাফাই অভিযান করছো, প্লাস্টিককে আলাদা করা, মানে গার্বেজকে ওয়েট ড্রাই গার্বেজ, এটা একটা কমিউনিটি অ্যাক্টিভিটি। আচ্ছা, ল্যান্ড আর্টের মধ্যে শুধু আর্ট ওয়ার্ক না, মানে এটা ল্যান্ড আর্ট খুব সুন্দর, মানে এন্টার ল্যান্ডস্কেপটাকে চেঞ্জ করে দেওয়া এনভায়রনমেন্ট, এটা তুমি আর্ট ছাড়াও এমবিও করতে পারো। ল্যান্ড যে ডিজেনারেশন হচ্ছে, 9th ল্যান্ডের গভর্নমেন্ট দেখো ল্যান্ড ডিজেনারেশন একটা ছিল, এই ডিজেনারেশন ল্যান্ডের একটা বড় কাজ আমরা করতে পারি। ওকে, তো দেখো, যখনই তোমরা একটা এনভায়রনমেন্ট অ্যাক্টিভিটি করবে, চেষ্টা করবে প্রবলেম একটা সার্ভে করতে, আগ্রহ বাগ্রহ মেরে লাভ। যেমন ধরো, তোমরা যদি এখানে এনভায়রনমেন্টাল সায়েন্সের স্টুডেন্ট না হতে, আমি এই স্লাইডটা আলোচনা করতাম না, ইন্টারকানেক্টেডনেস ইত্যাদি আমি প্ল্যানেটারি বাউন্ডারি আলোচনা করতাম, কারণ এগুলো তোমাদের লেভেলে খাইয়ে দিত, আগ্রহ বাগ্রহ মেরে, তুমি অন্য স্ট্রিমে। তাই তোমাদের সার্ভে করতে হবে লোকাল এনভায়রনমেন্টাল ইস্যুটা কি আছে, এটা একটা ইন্টার্নশিপ প্রজেক্ট হতে পারে, ইস্যু সার্ভে, এটা গাইড করবে দিস সার্ভে। এবার তার উপর বেস করে একটা প্রবলেম স্টেটমেন্ট তারপরে তার সলিউশন খোঁজা। দিস ইজ ভেরি নাইস থিং, যে তোমার ইন্টার্নশিপ হবে, ইকো অ্যাকাডেমিক প্রজেক্ট হবে, ভেরি নাইস ওয়ে। ওকে, এই মতো মানে স্লাইডটা পড়লে তোমরা আইডিয়াস পেয়ে যাবে আলোচনা। তো এবার আসি 75টা অ্যাক্টিভিটি। আমরা 7টা থিম আলোচনা করছি মিশন লাইফে। 7টা থিমের মধ্যে কিছু কিছু অ্যাক্টিভিটি, যেমন 19টা অ্যাক্টিভিটি ঢোকানো আছে। তার মধ্যে একটা হচ্ছে কন্ডাক্ট এনার্জি অডিট। কত বিদ্যুৎ তোমাদের এই কলেজে নষ্ট করা, কটা ঘরে র্যান্ডম যাওয়ার মধ্যে দেখো শুধু লাইট জ্বলছে, কেউ নেই, এনার্জি ওয়েস্ট হচ্ছে। খাতায় নোট করো, এতগুলো বাল্ব জ্বলছে, এতগুলো বাল্ব জ্বলছে, এতক্ষণ ধরে জ্বলছে। এনার্জি অডিটটা পেয়ে যাবে, সুন্দর রিপোর্ট তৈরি হয়ে যাবে। সেভ এনার্জি, এটা অ্যাক্টিভিটি। এবার সেভ ওয়াটার, 14টা অ্যাক্টিভিটির মধ্যে দেখো রেইন ওয়াটার হারভেস্টিং রকম সবাই শুনেছো, হ্যাঁ? তারপর ড্রিপ ইরিগেশন সবাই শুনেছো। সে নো টু প্লাস্টিক, এতে দেখো একটা ক্লিন আপ ড্রাইভ করতে পারো ক্যাম্পাসে। একটা প্রজেক্ট ছিল খুব সুন্দর, একটা কলেজ করেছিল, ওদের ক্যান্টিনে তোমার কত প্লাস্টিক এলিমেন্ট ইউজ করা হয় যেগুলোকে রিপ্লেস করে দেওয়া হয়, এগুলো গুড। অ্যাডপ্ট সাস্টেনেবল, এটাও 6টা অ্যাকশন আছে। এরকম লিস্টটা কোথায় পাবে? লিস্টটা এখানে পাবে, লিস্টটা আমি শেয়ার করব, ঠিক আছে?
আমি বলেও দিচ্ছি আপনার কাছে, ঠিক আছে? হ্যাঁ, এখানে আপনি লিস্টটা পুরো পেয়ে যাবেন, ধরে ধরে কি কি অ্যাক্টিভিটি আছে। এবার আপনার প্রজেক্টটা এটার আধারে ডিজাইন করবেন, ঠিক আছে? খুব সিম্পল আছে। এই যে প্রজেক্ট ডিজাইন কিভাবে করে, আমাদের যখন টাকা আমরা দিই তখন আমরা রিপোর্টে খুব ফেস্টিভ্যালস বা অডিট হয়, তো টাকা দিয়ে খেয়ে ফেললে না টাকা দিয়ে শুধু একটা পিকনিক করে চলে এলে সেটা দেখতে হবে। পিকনিক করুন, ডুয়া পিকনিক, কিন্তু বুদ্ধি করে পিকনিক করুন। রিপোর্টটা যখন জেনারেট করবেন দেখেন পিকনিকের সঙ্গে আপনার পরিবেশ পরিষ্কার করেছেন, গাছ পুঁতেছেন, ওখানকার লোকাল ইকোসিস্টেম স্টাডি করেছে, ইকোসিস্টেম স্টাডি করেছে, এগুলো পটাপট ছবি দিতে হবে, করে পিকনিককে জাস্টিফাই করুন। কানেক্ট টু নেচার, পিকনিকটা হচ্ছে কানেক্ট টু নেচার। আমাদের ওই চারটে প্রজেক্ট এইগুলো করেছেন তো? এইবার এই প্রজেক্টের রিপোর্টটা তৈরি করবেন মিশন লাইফের 7টা কি আর ইপির 75টা অ্যাক্টিভিটির মধ্যে কোনটা কোনটার সঙ্গে যুক্ত খুঁজে বার করবেন। এটা গুগল দিয়ে করা যায়, গুগল দিয়ে জিজ্ঞেস করেন গুগল উত্তর দিয়ে দেবে, কিন্তু গুগলে সব উত্তর খাবে না, মাইনা ভুল দিয়ে, ঠিক আছে? সে গুগল থেকে উত্তরটা নিয়ে এবার লিস্টটাতে খুব দেখবে যে ঠিক উত্তর দিয়েছি। আমি কি বলছি না, আমি আপনাদের টিচার্সদের গ্রুপে আপনাদের না দেখেছি ওরা গুগল মেরে ভুল দেয়, যেটা সেভ ওয়াটার হবে ওয়েটল্যান্ড কনজারভেশন করছে সেখানে দিয়ে দিল সাস্টেনেবল লাইফস্টাইল। এটা হলো না, মানে গুগল মেরেছে ভুল এসেছে, বুঝিয়ে দিয়েছে রাস্তার মতো। হ্যাঁ, সে সেভ ওয়াটার দিতে হবে, ঠিক আছে? তো এইগুলো এই যে তোমাদের অ্যাক্টিভিটি ডিজাইন নিয়ে হচ্ছে মিশন লাইফের কোন তিনটা আর ইপি ওয়ার্কশপের কোন তিনটা, এইটা দিয়ে ডিজাইন থাকা। তো এবার আমি যে অ্যাক্টিভিটি গুলো আপনাদেরকে ফান্ডিং করেছি আমরা বিসিবি থেকে, তার মধ্যে ওয়ান ডে ওয়ার্কশপ আছে, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি এগুলো এগুলো পড়বো, এটা স্যাংশন লেটারে বলে দেওয়া আছে। প্রশ্ন আছে? স্যার ওয়ার্কশপে যে আমাদের কম্পিউটারটা আছে ওগুলো আমরা কিছু কিনতে পারবো না, রেন্ট করতে পারি। একটা কথা বলি, অ্যাসেট হেভি কোনো কাজ করা যায় না। আমরা রেন্ট নিতে পারি। যেমন খুব মজার মজার প্রশ্ন আসছে টিচারদের গ্রুপে পাচ্ছি, আপনি রেন্ট নিতে পারেন, হ্যাঁ? এইবার কম্পিউটার আপনি নিতেও পারেন, কারণ যেহেতু আপনাদের বাজেটের টাকা আমরা অনেক বেশি দিয়েছি, কিন্তু কম্পিউটার যথেষ্ট আছে। কম্পিউটারকে আপনি আমার সাজেস্ট ট্যাব কিনা, ট্যাবে ফিল্ড সার্ভে করা সোজা, ট্যাবে 20,000 টাকা নিচে প্রাইসিং রাখা যায়, ফিল্ডে নিয়ে নেওয়া যায়, গ্রামবাসীকে বোঝাবার সময় ট্যাবে দিয়ে বোঝাতে সুবিধা, চার্জিং ইত্যাদি ইস্যু থাকে। যদি সেটাই আপনার ইন্টারেস্ট হয়, বই করে লাইব্রেরিতে রেখে দিন, ওটাও অ্যাসেট, কিন্তু ওটা প্রজেক্টের মধ্যে দেখিয়ে দিতে হবে যে টুল টু স্প্রেড অ্যাওয়ারনেস। এই ক্যাম্পেইনে গিয়েছে, তাদের ক্যাম্পেইন ইউজ করা হয়েছে, তার ছবি টবি দিয়ে দেখানো হবে, ঠিক আছে? এগুলো বদবুদ্ধি। জেনারেলি আমরা অ্যাসেট বিল্ডিং করতে পারি। যেমন একজন প্রশ্ন করেছিল আমরা তাহলে যে ছবিগুলো তুললাম রিপোর্ট বানালাম সেটাকে ল্যামিনেট করে রাখতে পারি, এবং সেটা করার থেকে বেটার হবে স্টুডেন্টদের দিয়ে যদি পুরোনো ফেলে দেওয়া খাতা থেকে অ্যালবাম বানান, সেটাও একটা প্রজেক্ট দেখানো যাবে, রিসাইকেল ইউজ করে একটা অ্যালবাম তৈরি করে তার মধ্যে ছবিগুলো লাগানো হবে। বেটার আইডিয়া, কনজারভেশন হলো বুদ্ধি ওইভাবে ইউজ করবো, হ্যাঁ, লাইক দ্যাট। সো একজন বলছিল আমরা যে বাগানটা বানাবো সেটার মধ্যে কিন্তু আমরা ফেন্সিং এর খরচা দেখাতে পারি, হ্যাঁ দেখাতে পারি, খরচাটা বেশি যেন না হয়, প্রপোর্শন টু ইউর এন্টায়ার কস্ট অফ দ্যাট প্রজেক্ট। আর তার থেকেও ভালো হচ্ছে ইকো ব্রিক্স তৈরি করে প্রজেক্ট করে দেবো, ইকো ব্রিক্স করা, বা ফেলে দেওয়া মেটেরিয়াল বাঁশ ফাঁস দিয়ে কিভাবে বেড়া বানানো যায় সেটা একটা বেটার, মোর কস্ট এফেক্টিভ, আর ওটাকে একটা রিপোর্টে জেনারেট করা যায়। এই সাইকেল ইকোনমিতে কাজ করা হয়েছে। সো এইভাবে বুদ্ধিটা করবে। নেক্সট আর কোন প্রশ্ন দেখো, নেক্সটটা দিয়ে নেক্সট হচ্ছে এইগুলো, এই এক্সিবিশন দিয়েছি, অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিস ফর ওয়েটল্যান্ড, এটা খুব ভালো। কমলে কিনে নিয়ে গিয়ে একটা ওয়েটল্যান্ড স্টাডি করা, তার বায়োডাইভার্সিটি স্টাডি করা, তার জঞ্জাল তোলা, প্লগিং, আজকাল প্লগিং চলছে না, প্লগিং করা, তাই তো বলছি, হ্যাঁ এইসব করাটা, কমিউনিটিকে অ্যাওয়ার করা, এইসব করে কমলে মুখে চলে আসে। ফাইন, শীতকালের মধ্যে দিতে ফাইন প্রজেক্টস, এনজয়েবল থিংস। জলে নামবে না, হ্যাঁ শীতকালে জলে হবে না, জলে নামা দরকার নেই। আমাদেরই জল না, না জলে নামলে সাইন্টিফিক স্টাডি করা হবে, এটাই কয়েকটা ওয়াটার বডি পার কিলো থাকতে পারে, বায়োডাইভার্সিটি বেশি দেখা যাচ্ছে,
যদি পার্টটাকে নেন, কোয়াড্রেন্ট ফেলা একটা বস্তু আছে, কেউ বোঝে কোয়াড্রেন্ট ফেলা? একটা তারকে নিয়ে 1 ফুট করে স্কোয়ার বানানো। স্যার ওই স্যানন উইনার ইন্ডেক্সিং মতো না। এবার স্কোয়ারটা বানানো তারকে নিয়ে, মোটা তারকে নিয়ে বানিয়ে নিয়ে 1 ফুট করে চোখ বাঁধা বেলে এইরকম করে চলবে। যেখানে গিয়ে পড়বে সেখানে হচ্ছে র্যান্ডমলি পড়লো, পড়ে এবার সেখানে বসে বসে কটা ঘাস, কটা পোকা আছে, কটা ভ্যারাইটি বসে। অ্যামেজিং! আমার ছাত্র অবস্থায় বেনারস ইউনিভার্সিটি শীতকালে এটা আমাদের প্রজেক্ট থাকে। স্যার তারপর স্যার টিআরপিকে সানবিআরপি হ্যাঁ, তো আমার এত রকম যে ঘাস হয় আমি জানতাম না। ওদের ঘাসের উপর শুয়ে শুয়ে ঘাস বোনা, ঘাসের বাড়িতে সবই তো উপর থেকে সবুজ লাগে, কিন্তু কোয়াড্রেন্ট ফেলে কত রকম স্পিসিস অফ ঘাস আছে একটা জায়গায়, এক ফুট বা 1 ফুটে চোখ খুলে যায়। ঠিক তেমনি পুকুর পাড়ে একটা জায়গায় কোয়াড্রেন্ট ফেলে ঠিক কি কি স্পিসিস দেখা গেল, তো র্যান্ডম পার্টে জায়গা থেকে স্টার্ট করে যে পাড়ে সিমেন্ট বাঁধার পর বেশি দেখা যাচ্ছে না, পাড় ন্যাচারাল একটা দিকে দেখা যাচ্ছে। আর রিপোর্ট জেনারেট করে মানুষকে বোঝাবো ছবি দিয়ে, মানুষ বুঝে যাবে, সিম্পল। এভাবে তো আমরা সায়েন্সকে ছড়াই। সো নেচার কেয়ার তো খুব ইম্পর্টেন্ট। নেচার ক্যাম্পে শুধু মনে রাখতে হবে যে নেচারকে নিয়ে বিঘ্ন করা যাবে, আর ক্যারে নেচার ক্যাম্প করতে নোংরা করে দিয়ে চলে যাবে, সেটা করা যাবে না। আর নেচার ক্যাম্পে লোকাল এনভায়রনমেন্ট থ্রেট নিয়ে সেটা স্টাডি করে আসলে তো এই ধর নেচার ক্যাম্পের ডুজ এন্ড ডোন্টস এই টাকা করেছেন আসুন। তো এইবার পশ্চিমবাংলা মার খায় কি জানেন রিপোর্টিং। আমরা যে গ্রুপটা করেছি কৌশিকা, আমরা তাতে বহু টিচারদের স্কুলের গ্রুপ আছে, কারো কারো রিপোর্টিং অসাধারণ, কারো কারো রিপোর্টিং বুঝিয়ে বুঝিয়ে রিপোর্টিং ভালো আসছে। একজন তো অতি উৎসাহের চোটে করলো, পঙ্ক্তি ভোজন একটা রিপোর্ট বানিয়ে। এমন প্রথম কথা, পঙ্ক্তি ভোজন তো দিল্লিতে যাবে, কেউ বুঝবে না অনেক পঙ্ক্তি ভোজন। আর গরিবকে খাওয়ানো মহৎ কাজ, কিন্তু ওটার সাথে নেচারকে রিলেট না করতে পারলে পঙ্ক্তি ভোজন করিয়ে লাভ। আপনি মিলেট খাওয়াচ্ছেন সেটা দেখান, মিলেট রান্না দেখাচ্ছেন, মিলেট ডিসপ্লে করছেন, এইটা দিয়ে পঙ্ক্তি ভোজন করেন, এন্ড দ্যাট ইজ এ বেটার আইডিয়া। ইউ সে ভাত ডাল খাইয়ে দিলাম, ওটা যদি নর্মাল এনভায়রনমেন্ট, নট আ গুড রিপোর্ট, বোকা বোকা রিপোর্ট হবে, মানে আমাদের একটা নেগেটিভ মার্কিং হয়ে যাবে, অডিটর তো ছাড় দিয়ে দেবে, ঠিক আছে? তো এরকম করে রিপোর্টিংটা ওয়েস্ট বেঙ্গলে আমরা উইক আছি, আমরা কাজে কিন্তু আমাদের ভালো। এই যে বলি রাজনীতির কথা না, গুজরাট মডেল নিয়ে আমরা একটা খুব বোম পেয়ে যেতাম, এখন দেখা যায় গুজরাট মডেলটা কিছুই মডেল নয়, পুরোটাই ঢবের মডেল। এখন হাইট, বেঙ্গল কেন হাইট, বেঙ্গল ইজ ওয়েস্ট বেঙ্গল। এর মতো বোকা বোকা কথা লোকে বলে মার পেয়ে যায়, তার কারণটা হচ্ছে আমাদের প্রচারটা হোয়াট উই হ্যাভ, we don't feel proud of ourselves, it is required. তো এইবার রিপোর্টিং মাস্ট লিঙ্ক টু অ্যাক্টিভিটি টু মিশন লাইফ এন্ড 75 এটা মনে রাখবে। থিংকিং ব্যাকওয়ার্ড শুরু করবে যে আমি যে কাজটা করবো এটা কিভাবে ইকি 75টা আর মিশন লাইফের 7টা থেকে লিঙ্ক দেখাবো, ওটা করে ফেলে যা ইচ্ছা করে মেয়ে দিয়ে দেবে না অন্য মাগো, কিন্তু দেখাও এটা আমি ইকোলজিক্যাল বিয়ে দিয়েছি, ঠিক আছে? ইট হ্যাজ বিন শোন লাইক দ্যাট। এইবার নেক্সট হচ্ছে রিপোর্টস এন্ডে হয়, কিন্তু পুরো গল্পটা শুরু থেকে শুরু। রিপোর্ট প্রথম থেকে ফ্রেমিং করতে হয় ইভেন্টটাকে, যে আমি রিপোর্ট কিভাবে সাজাচ্ছি, কোন কোন ইভেন্টের আমাকে ছবি নিতে হবে, ঠিক আছে? সেটা আগে থেকে প্ল্যান করে সেই ইভেন্টের পর্যায়ে ছবি দিতে হবে, অ্যাটেন্ডেন্সটা নিতে হবে। খুব আজকে অ্যাটেন্ডেন্স নিয়েছেন? না নিতে এটা খুব ভাইটাল। আজকে এটা মিটিংয়ে স্ট্যান্ড করতে গেলে অ্যাটেন্ডেন্স নিতে হবে, প্রত্যেক স্পিকারের ফটোগ্রাফ এইগুলো নিয়ে রাখতে হবে। সো এইগুলো আমাদের শুরু থেকে চিন্তা করতে হবে। আর আমাদের এই রিপোর্টের মধ্যে মিশন লাইফের 3 অবজেক্টিভ, মেথোডোলজি, মানে কি কি দিয়ে করবেন পেপারটা কি ছিল, আর আউটকামটা কি হলো এটা দিতে হবে। অ্যাক্টিভিটিস এন্ড আউটকাম, শুধু ছবি নয়, ঘন্টা 10 ছবি দিয়ে রিপোর্ট হবে, ন্যারেটিভ না। মিশন লাইফে কোন টিম ছিল, জিওট্যাগ করতে হবে, এমনি ছবি হবে, জিওট্যাগ দু একটা থাকা দরকার। সব করে জিওট্যাগ না করে জিওট্যাগের প্রমাণ যে হ্যাঁ ছিলাম সেই ড্রপের ছবি, বাকি দু একটা আপনি পুরো ছবি দিন, আপনি মাইন্ড একটা জিওট্যাগ, ঠিক আছে? অনেকে আমাকে বলছে স্যার আমার সব অ্যাক্টিভিটি আগে করে ফেলেছি, তখন তো ভালোভাবে জিওট্যাগ ছবি, ঠিক আছে? একটা জিওট্যাগ এখন বাকি পুরো ছবি। এবার হচ্ছে আপনার ওই মেথোডোলজি, কি কিভাবে কাজটা করেছে, বড় অ্যাপ্রোচ, আউটকামটা ওটা বুঝিয়ে করতে হবে।
এইটা দিয়ে কিছু লিখে তারপর চলবে, ঠিক আছে? That is it, nothing. আর যারা ভালো কাজ করবে তারা যদি প্রি এন্ড পোস্ট সিনারিও দিয়ে মেজারেবল অবজেক্টিভ দিয়ে একটা দুটো প্রজেক্ট, সব প্রজেক্টে হবে না। যদি একটা আপনার ওয়েটল্যান্ড ক্লিনিং করেন তাহলে এখানে প্রি কাটে ছবি নেবেন, পোস্ট কাটে ছবি নেবেন, আগে কত নোংরা ছিল পরে কত নোংরা পরিষ্কার হবে, হ্যাঁ? আর মেজারেবল করে দেবেন যে এত কিলো প্লাস্টিক তুললাম, ওই একজন তুলে এক ছবিতে এত কিলো, ঠিক আছে? এইগুলো হচ্ছে মেজারেবল, এইগুলো ইমপ্যাক্ট করা হচ্ছে, যে মেজার হচ্ছে। These are all the scientific and things, ঠিক না? Scientific research has to be done like this. So এই যে ব্যাপার, আচ্ছা আমাদের এই লোগোগুলো আপনারা ইউজ করবেন আপনাদের রিপোর্টে বা ইয়েতে, ব্যানারে, রিপোর্ট কিভাবে হবে চারটে করুন না, আর আপনাদের ইনস্টিটিউটেরটা রাখবেন, নিজের ইনস্টিটিউট হচ্ছে, ঠিক আছে? চারটে আমরা এনকারেজ করে ইনস্টিটিউটেরটা রাখবেন। আর আমাদের কোন মেইলে রিপোর্টগুলো পাঠাবেন সেটা আমি বলে দিচ্ছি, শেয়ার করে দিয়ে যাবো, অসুবিধা কিছু নেই। তো এইবার আসি যে হিসাবপত্রটা, আজ তো ভালোবেসে করে ফেললেন, গান ভালোবেসে গান, কিন্তু প্রমাণ রাখবেন না যে গান গিয়েছেন। এবার সবাই বললো যে তুমি তো গান গাইতে যাও না, তখন প্রমাণটা কি দেবেন? হয় গিয়ে দেখাতে হবে কিংবা একটা রেকর্ডিং শোনাতে হবে। এখন অডিটর এলে তো আপনি আবার নতুন করে ইভেন্টটা করে দেখাতে পারবেন না, আমি ইভেন্টটা করেছি। তাই আপনাদেরকে এই ভাউচারটা কিছু জোগাড় করতে হবে। ভাউচার জোগাড় করাটা কোনো ইস্যু না আজকের ব্যাপারে। যদি আজকে আপনি টিফিন খাওয়াবেন তার ভাউচারটা রেখে দেবেন, ঠিক আছে? আমাদের দেবেন না, আমাদের দরকার নেই। একটা ফাইল ক্রিয়েট করবেন, একজনের দায়িত্ব দেবেন, তার কাজ হবে সমস্ত ইভেন্ট কিছু ভাউচার করে নম্বর দিয়ে রেখে দেবেন। এটা হচ্ছে বাসের টিকিট হতে পারে, ছাত্রদের যে বাইরে গেছে, গাড়ি ভাড়া হতে পারে, বাইক ভাড়া হতে পারে কি? দেখুন আমি আপনাদের অনেক এক্সাম্পল দিচ্ছি। ভেন্যু সেটআপ, এক্সপার্ট অনারিয়াম, মেটেরিয়ালস, প্রিন্টিং কস্ট হতে পারে, ফটোগ্রাফি, ডিসপ্লে বোর্ড, এই সবগুলো ভ্যালিড খরচ। এইগুলো ভাউচার জেনারেট করে একটা ফাইলে রাখতে হবে। আমাদের দেবেন, আমাদের শুধু দেবেন এক্সপেন্ডিচার স্টেটমেন্ট সাইন করে আর ইউটিলাইজ সার্টিফিকেট। এক্সপেন্ডিচার স্টেটমেন্টটাতে আমাদের সব স্যাংশনের দেওয়া আছে, ঠিক? আমরা এই 6টা অ্যাক্টিভিটি টাইপ করতে বলেছি, ওয়ার্কশপ, এক্সিবিশন, নেচার ক্যাম্প, তো প্রতিটি হেডে কত টাকা খরচা করেছে ইত্যাদি আছে। এক্সপেন্ডিচারটা ফিক্সড, এক্সপেন্ডিচারটা ফিক্সড। যেমন আমি বলে থাকি যে 5,000 টাকা করে লিমিট আছে ওয়েটল্যান্ড কনজারভেশন, এবার সেটা 20 জন কি 25 জন ছাত্র নিয়ে 5,000, এবার আপনি সেখানে 50 জন নিয়ে গেলেন, বেড়ে গেল, বা সে কম নিয়ে গেলেন, কমে যাবে, ঠিক আছে? সেটা অন্য জায়গায় আলাদা ভাবে ঘুরিয়ে ওয়েট করবে, অসুবিধা নেই। বাট গাইডিং প্রিন্সিপাল, যেমন নেচার ক্যাম্পে 50 জন ধরে 4,000 টাকা পাস করে দিলে করা হচ্ছে। তোমার এখানে প্রশ্ন হতে টিচারদের কি হবে? ওই টাকার মধ্যে থেকে অ্যাডজাস্ট করতে হবে, যারা ওইভাবে ধরা হচ্ছে ওকে অ্যাডজাস্ট করে নিয়ে অ্যাসিস্ট্যান্ট স্টাফ যারা থাকবে তারাও যাবে নাকি। কালকে টিচার ওই জানিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে, না ঠিকই বলছি, মানে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে খুব অ্যাভেলেবল আছি, আমাকে যদি ফোন করবেন না অফিস টাইমে, হোয়াটসঅ্যাপ করবেন, আমি টাইমে উত্তর দিই যে আমরা ট্রাভেল এজেন্টকে দিয়ে ট্রেনের টিকিট বুক করতে হবে, হ্যাঁ কেন পারবেন না, ঠিকঠাক, ঠিক আছে? অসুবিধা কিছু নেই। আমরা একটু মানে কারণ ভয় লাগাতে আসি, বাট নট উইথ দ্য ইন্টেন্ট টু নট, উইথ দ্য গুড ইন্টেন্ট, সেটা এস্টাবলিশ করি নাথিং, তাই তো বলছি নাকি? গুড ইন্টেন্ট। তো এই হলো ব্যাপার। এইবার যদি আপনারা কম্পিটেন্ট, তাই আপনাদের স্লাইড, প্রতি বছর রাজ্য স্তরে একটা ইকো হ্যাকাথন কম্পিটিশন হয়, সেটা কেন্দ্রে এখান থেকে ছেলেমেয়েরা যায় যারা সিলেক্টেড। ইকো হ্যাকাথন কি? ইকো হ্যাকাথন হচ্ছে লোকাল একটা প্রবলেম বার করতে হবে, সেটার একটা সলিউশন বার করতে হবে। প্রথম যখন ইকো হ্যাকাথন রেজাল্ট হচ্ছিল 2 বছর আগে, তখন সেটা ছিল কোডিং করে সফটওয়্যার। এখন আর সেভাবে না, এখন হচ্ছে টেকনোলজিক্যাল বা ক্যাম্পেইন ফর্ম, সাইকোলজিক্যাল ফর্মে একটা সলিউশন। মানুষ প্লাস্টিকটা মানতে চাইছে না, আবার সাইকোলজিক্যাল ক্যাম্পেইন ডিজাইন করলাম যে মানুষ মানবে প্লাস্টিক নোংরা করতে হবে, একটা ইনোভেটিভ একটা ডিজাইন আবার ক্যাম্পেইন, ওটাও ইকো হ্যাকাথন, ঠিক আছে? সেদিন আমরা একটা ইয়েতে গেলাম, প্রোগ্রামে গেলাম, সিনিয়র অর্গানাইজ করেছিল, ওতে বাচ্চারা একটা প্রজেক্ট করেছে, সেটা ইকো হ্যাকাথনে কোয়ালিফাই করে। এই যে সোলার প্যানেল আছে, সোলার প্যানেলগুলো যেদিকে লাইট আছে সেই দিকে যদি সস্তায় ঘুরিয়ে দেওয়া যায় তাহলে লাইটটা বেশি ক্যাচ করে। ওরা খুব চিপ একটা টেকনোলজিক্যাল যন্ত্র বার করেছে, যেটা একটা সাধারণ লোকাল পার্টসের মাথা করে।
সেটা তার সোলার প্যানেলটা সে ঘুরিয়ে দিতে পারে, দিনে সূর্য আলোর দিকে ঘুরিয়ে দিতে পারে। বারান্দা ধর সোলার প্যানেল লাগানো হলো ছোট সাইজের, যেটা দিয়ে মোবাইল চার্জ হয়, সেটা এবার বারান্দায় কোন দিকে আলো আছে এটা সিম্পল। আরেকটা স্কুল সলিউশন বার করেছে কিভাবে গাছের স্পটগুলো বাড়িতে থাকবে, বাইরে বেড়াতে যাবে, সেন্সার দেওয়া থাকবে, জল ঠিক টাইম মতো শুকিয়ে যাবে, ঢুকবে। ঠিক আছে, 3 মিনিটের সলিউশন। এটা হয়তো টুকেছে প্রবলেম, না হচ্ছে এরকম সলিউশন সলিউশন সেটা করতে পারলে ইকো হ্যাকাথন আইডেন্টিফাইং a local problem, ideating, building a model, testing and presenting a solution. টেস্টিং করে দেখা যেগুলো পাবলিককে দেখি কিছু পাবলিক গ্রহণ করছে। এটা যদি এখন থেকে আপনার একটা দুটো ইকো হ্যাকাথন প্রজেক্ট করেন, তাহলে আমরা সাধারণত অগাস্ট মাসে আমরা কম্পিটিশনের জন্য টার্গেট দিই, অগাস্ট সেপ্টেম্বর। তাহলে আমরা সেই সময়ের মধ্যে আপনার এখন করে ফেলেন সিস্টেমেটিক্যালি, আপনার রেডিমেড একদম মডেলটা দেবে, আমরা দিল্লিতে পাঠিয়ে দেবো পুজোর সময়, তখন আমরা দিল্লিতে চাই পাঠিয়ে দেবো। একটা দুটো এবং ইকো হ্যাকাথন মধ্যে চিন্তা করা, ঠিক আছে। একটা ইকো হ্যাকাথনে আমরা প্লেটো বানিয়েছি প্রবলেমটা স্কোপ করা, যে প্রবলেমটা কি খুঁজে বার করা, রিসার্চ করা, ডিজাইনিং আ সলিউশন, মানে একদম একটা রিপোর্টস তৈরি হবে মোটা করে, তার একটা প্রজেক্ট থাকবে যেটা আপনি ডেমনস্ট্রেট করবেন দিল্লিতে। দিল্লিতে আমরা সাধারণত রিপোর্টটা পাঠাই, ছবিটা পাঠাই, আপনি এটা ফিল্ডে করেছেন, আপনি কমিউনিটিকে দেখিয়েছেন, কমিউনিটি গ্রহণ করে ইউজ করছে, এই ছবিগুলো দিয়ে রিপোর্টটা দেবে, সেটা দিল্লিতে যাবে, তারপর দিল্লি ডাকলে ওখানে গিয়ে আপনারা ব্যাখ্যা করবেন, দিদি প্রাইস রেঞ্জ স্টেজ লাইক। সো এরকম আরো কয়েকটা আইডিয়া আমি শেয়ার করে গেছি, হ্যাঁ, যে এই একটা থিমে কি কি কাজ করা যায়। এই ওয়েস্ট অডিট খুব ভালো, লক্ষ্য করে দেখবেন আমাদের এখানে সাধারণত কাজের সুযোগ আছে, এয়ারপোর্ট বা স্টেশনে দেখবেন নানান রঙের ডাস্টবিন আছে। আমি নিজে দিয়ে প্রত্যেকটা ডাস্টবিনে এয়ারপোর্টে ছবি তুলে দিয়েছি, ভেতর দুটোতেই একই কালার বা আলাদা কালার একই ভাই, দোষ নিয়ে লাভ কি আছে পাবলিককে? পাবলিক তো জানে না, খুব যদি সিম্পল করা হয় ওয়েট অ্যান্ড ড্রাইভ, তাও পাবলিক বুঝবে। কিন্তু এয়ারপোর্টে দেখবেন 4টে কালার দিয়ে দিয়েছে, এবার 4টে কালারকে বোঝান না, এয়ারপোর্টে 4টে কালারের জাম পাবলিক তৈরি করে কোথায়, তাই তো? মানে প্ল্যানিং থিঙ্কিং গন্ডগোল, এটা রিপোর্ট জেনারেট করে এয়ারপোর্ট অথরিটি রিপোর্ট তৈরি করে পাঠিয়ে দেয়, আপনাদের পুরো আইডিয়াটা চেঞ্জ করুন, এই 4টে কালার দিয়ে কনফিউজিং রাখবেন না, দুটো কালার রাখুন এবং সেটা ক্লিয়ার ছবি দিয়ে বুঝিয়ে দিন, এটা দিয়ে কেন এটা দিয়ে। যেমন আমাদের কলকাতা কর্পোরেশন দুটো জব মানে সব মিশে যায়। যে একটা বায়ার মানে একটা হচ্ছে মেডিকেল ওয়েস্ট, আরেকটা হচ্ছে নরমাল ওয়েস্ট। না, বাড়ির জন্য হচ্ছে ওয়েট অ্যান্ড ড্রাইভ, ওয়েট এন্ড ডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল, কিন্তু এখন সব মিশিয়ে দিয়েছি, এখন একটাই মাত্র কলকাতা মিউনিসিপ্যাল দোষ, ওরা সবাইকে দিয়েছে কিন্তু নেওয়ার সময় সব একসাথে দিয়েছে। স্যার কিন্তু এটা কলকাতা বলছেন, কিন্তু আমাদের আউটস্কার্টসে কিন্তু আমরা রিসেগ্রিগেটর কয়েকটা মিউনিসিপ্যালিটি তো সবাই না, শুধু তাই না, ওখানে উই হ্যাভ সিসিটিভি ফুটেজ আছে, যারা করে না তাদের। তো এইবারে কথা বলি ম্যাডাম, পশ্চিমবঙ্গে এগুলো আমরা কোনো রিপোর্ট বা কোনো দিতে পারি না, আমরা আমাদের জয়গান করতে পারি। আপনি আপনার স্টুডেন্টদের দিনে তো প্রজেক্ট করুন, এটা স্টাডি করা করে সুন্দর রিপোর্ট দিন, তাহলে আমরা ইজি সাইড দিতে পারবো। হলো এটা তো উইকেন্ড নাইস থিং স্টাডি করুন, আমরা মানছি না, এটা হচ্ছে নিয়ম, মানছি যে সেটা হচ্ছে এটা সুন্দর, এটাতে একটা স্টাডি করা হচ্ছে, চেয়ারম্যান কিভাবে আনলেন, কিভাবে পড়ালেন, সেটা একটা স্টাডি হলো। ইন্টারভিউ স্টাডি, ইন্টারভিউ করে তাকে শাসকের নিয়ে রিপোর্ট দেওয়া দেওয়া স্টুডেন্ট দেখলো, সেটা রিপিট করা যায়। স্যার ওয়েটেতে পুরো যে গার্বেজ ব্যাগগুলো আসে এখন বাজারে অ্যাভেলেবল ব্ল্যাক কালারে, সেগুলো তো ওয়েট আপনি রাখছেন ডাস্টবিনে, ওটাও যখন আমরা ফেলছি তখন ওখানে ওয়েটটার মধ্যে ওটা ফেলে উই পুট দ্যাট গার্বেজ ব্যাগ ইন দ্য মানে কতটা গার্বেজ জমা দেওয়া This is the standard practice. এটা কম্পোস্ট খুব সিম্পল জিনিস, কিন্তু কটা বাচ্চা কম্পোস্ট বানাতে পারবে বাড়িতে? চ্যালেঞ্জ নিয়ে দেখুন, কম্পোস্ট চ্যালেঞ্জ উইক, 14 দিন টাইমিং, কোন বাচ্চা বাড়ি থেকে একটা ছোট পটে কম্পোস্ট বানিয়ে দেখা যায় কারেক্ট কম্পোস্ট করেছে, বাইরে থেকে কিনে না, তাকে বোঝাতে হবে সে কিভাবে লেয়ারিং ফেলেছে, বাড়ির উপর ওয়েস্টটা কোথায় ফেলেছে, বুঝলেন? এটা দিয়ে সাইড কোন লেয়ারটা উপরে কোন লেয়ার নিচে তাকে বুঝেছি না, এইটা করে দাঁড়িয়ে কম্পোস্ট উইক। তো এরকম করে তো এই আর কি। তারপর হারবাল বেলা করছি, এটা মনে রেখো, তোমার নাকের ডগায় নর্থ দমদম মিউনিসিপ্যালিটি অ্যাকচুয়ালি ফুলের বাজার থেকে ওয়েস্ট ফুল নিয়ে গুলাল বানাচ্ছে,
ওদেরকে আমি ইনভাইট করেছি প্রজেক্ট প্রপোজাল দিতে আমাদের বাচ্চাদের শেখাবার জন্য। ওরা যদি দেয় তুমি তোমাকে নাম্বার দিয়ে দেবো, ওরা পুরো একদম ওয়েস্ট ফুল নিয়ে হ্যাঁ ওটাকে পাউডার করে ওরা বানাচ্ছে। এটা ভেরি গুড প্রজেক্ট। আমি জানতাম না, আমরা সিনি প্রোগ্রামে দেখলাম যে ওরা পুরো তৈরি করে আমরা মন্দিরগুলোতেই ঠিক করতে পারি। we can do that, na? This is a good way. So these are the things. মানে থ্যাংক ইউ করে দিলাম। এবার কোনো প্রশ্ন নেব, প্রশ্ন প্রচুর থাকবে। বলতো একটা গ্রুপ তৈরি করে ফেলো, গ্রুপ তৈরি করে ফেলো, হয় প্রশ্ন তুমি শেয়ার করো। একবার নাম দিয়ে কাদের নামটা সবচেয়ে প্রশ্ন করি। One of the small habits, small activity, small change needs to be achieved. এটাই ভিশন। ভিশন লাইফ ইজ নাথিং বিগ। আজকে বাড়ি বানাতে হবে, কালকে কম্পোস্ট ইউনিট বানিয়ে দিতে হবে। আমি আজকে একটা গাছ করতাম, একটা চেঞ্জ। আমি আজকে 1 লিটার জল বাঁচালাম, একটা চেঞ্জ। আজকে আমি মিলেট খেলাম, চেঞ্জ। আমি আজকে আমার বাড়ির টবের গাছগুলোতে অর্গানিক সার দিলাম, ডিআর তৈরি করে, চেঞ্জ। ছোট ছোট চেঞ্জ। এই একটা বিদ্যুতে কত ওয়েস্ট হয় জানো? এসিতে আমরা রিমোট দিয়ে টিপি তো, কিন্তু এদের সবসময় লাইট জ্বলে। নিচে আমাদের মোবাইল ফোন সারাটি চার্জ দেওয়ার দরকার পড়ে। আজকাল তো বলবো হেভি দামি যেগুলো নয়, সস্তার গুলো কিন্তু মোটামুটি 1 ঘন্টার মধ্যে চার্জ নেয়, 20 মিনিট 20 মিনিট হয়ে যায়। তারপর কিন্তু লিচিং হয়। ফোনটা হয়তো বেঁচে যায়, আজকাল অটো স্টক আছে বলে, কিন্তু লিচিং কিন্তু হতে থাকে সাইকেলের মধ্যে। এবং ভারতবর্ষে একটা গৃহস্থ বাড়ি দেখা গেছে অ্যাভারেজ 30% বিদ্যুৎ নষ্ট করে। যারা সিএসসি এরিয়া থাকে, ভারতবর্ষের সবচেয়ে বেশি বিদ্যুতের দাম দেওয়া হয় কলকাতায়, তারা যদি 30% বিদ্যুতের বিল বাঁচাতে পারে, কত বাজে আন্দাজ করো? 1300 বিল বাঁচবে। সেজন্য এটাকে এনার্জি অডিট করে বাড়িতে রিয়াক্সিড লিকেজ বন্ধ করে দেওয়া হয়। এটা আমাদের নিজেদেরই লাভ আছে, অন্য কারো লাভ। প্রশ্ন না থাকলে আমরা এখানে শেষ করবো। Any questions? এবার কাদের নামলে পরে আসলে আমার নাম্বার আছে 98005050। আমি লিখে যাচ্ছি নাম্বার। এবার মকরের কথা জানি হলো না মকরটা স্যার এই পিডিএফটা লাগবে। দিদি সেই এখানে পিডিএফ টা দেওয়া আছে। এই দেখো এই মেসেজ কি এই এইটা দিস ওয়ান আমি শর্ট বাই এডিট করে দিলাম। ওকে দিস রাইট মেল আইডি দেবো। कंट्रोल में लगी 5050 লাস্টে দিকে আছে বা আপনারা একটা যুক্ত নিয়ে চলে যাচ্ছে। আমি একটা ঘরে দেখি, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপে আমরা কার্যকরী আপনার ইউনিভার্সিটিতে এই কলেজগুলোকেও দিয়ে দিন, যারা কাছাকাছি আছে। এই এটা ইন্টারেস্টিং আলোচনা হয়। মিয়াওয়াকি ফরেস্ট কারা কারা শুনেছো? মিয়াওয়াকি ফরেস্ট কারা কারা শুনেছো? আমটা সেরা ফরেস্ট আছে, মিয়াওয়াকি ফরেস্ট। এটা গুগল করে নাও। মিয়াওয়াকি ফরেস্ট হচ্ছে একটা আরবান অ্যাফরেস্টেশনের কনসেপ্ট, যেখানে খালি জায়গাতে একটা জঙ্গলের মতো ক্রিয়েট করা হবে,
যেটা সেলফ সাস্টেনিং হবে, যেটাকে আর 4 বছর বাদে কাউকে দেখতে হবে, সে নিজে পায় নিজেই দাঁড়াবে, তাকে জলও দিতে হবে না, সারও দিতে হবে না। আমাদের 14 একর জমি আছে, আমরা যখন আমি পড়ালেখা করতেছিলাম আমরা মিয়াগি ফরেস্ট করি, একটা মিয়াগি ফরেস্ট ডেভেলপ তাতে আপনার মেইনটেনেন্স এবং ইস্যুয়ার থাকবে না 4 বছর বাদে, এবং ওখানে বায়োডাইভার্সিটি রমরমি হবে। মিয়াগি ফরেস্ট কিছুই না, বেসিক প্রিন্সিপালটা হলো মাটিটাকে তৈরি করতে হয়। মাটির গল্প হচ্ছে অবতার সিনেমা কারা দেখেছে? অবতার এই রাইট সাইড লিখে দেখেছি, খুব ভালো, রিয়েলি গুড, 3D দেখলে আবার এই মজা আছে। তো অবতার দিকে গাছগুলো শিকড়ের মাধ্যমে একে অপরের সাথে কানেক্টেড থাকে না, মাইক্রোনিউট্রিয়েন্টস দিয়ে। ফরেস্টের মাটির মধ্যে একটা আলাদা মাধুর্য আছে, শক্তি আছে, ওর মধ্যে এমন মাইক্রোব আছে যেগুলো প্রত্যেকটা গাছকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। সেটা মিয়াগি ফরেস্ট তৈরি করার সময় কিছুটা ফরেস্ট থেকে মাটি নিয়ে আসতে হবে, নিয়ে মিশিয়ে দিতে পারে, তার মধ্যে মাইক্রোওয়েভ ছড়িয়ে এবার গাছগুলোকে এমন লেয়ারিং করতে হবে যে একটা গাছ এতটা উঠবে, একটা গাছ এত উঠবে, একটা গাছ এত উঠবে, একটা গাছ এত উঠবে, মানে কেউ করার সময় সানলাইট নিয়ে কম্পিটিশন করবে না, লেয়ারিংটা ডিসটেন্স মাপা আছে দিয়ে, এবং একটা একটাকে হেল্প করবে বেঁচে থাকবে। 4 বছর অবধি জল দিতে হবে, 4 বছর বাদে জল দিতে হবে, সেলফ সাফিসিয়েন্ট। এই যে ওখানে গ্রাফটিং টেকনিক ইউজ করা হয়, গ্রাফটিং না ন্যাচারাল করতে পারো, গ্রাফটিং করতে গেলে আর গাছটা বড় হয়। ধরো তুমি একটা লেয়ারের জন্য আম গাছ ঠিক করবে, ধরো গ্রাফটিং আম গাছ সেই লেয়ার হাইট নেবে না যেটা নিউইয়র্ক ফরেস্ট থেকে ক্যালকুলেশন আসে, অরিজিনাল আম গাছ যে হাইট নেবে সেটা তুমি নেবে, ঠিক আছে? এই গাছগুলো বেঙ্গলে কি কি গাছ দিয়ে করা যায় গুগল করে তুমি পেয়ে যাবে, অনেকে এক্সপেরিমেন্টও করেছে বেঙ্গলে কি কি গাছ দিয়ে মিয়াগি ফরেস্ট তৈরি করা যায়। আমরা শহরে এই ইউনিভার্সিটিগুলোতে কলেজে একটা করে মিয়াগি ফরেস্ট বানাই, ভেরি গুড কনসেপ্টটা। আর যদি জমি কম গ্রামেও করতে পারে সেলফ সাস্টেইনিং ফরেস্ট। এগুলোই আরবান গ্রিনারি বা আরবান আচ্ছা মাইক্রোবায়োম কি সেক্ষেত্রে বাইরে থেকে জঙ্গলে মাটিটা আনতে হবে, জঙ্গলের মাটি, সেটা তো জঙ্গলের মাটি মানে তো সেটা খুব সম্ভবত আপনি যেটা বললেন মাইক্রোবায়োম আছে, তো ওইটার একটা কম্পানিতে কি আমাদের স্টাডি করে বুঝতে হবে দরকার নেই। মিয়াগিতে এমন করে যে লেয়ারিংটা বলা আছে, আপনি পুরো বই পড়াশোনা করবেন মিয়াগি বা বইও কিনতে পারবেন, ওতে দেখুন বলে দেওয়া আছে আপনার নেচারে কোন লেয়ারিং কোন গাছগুলো ছিল, এইখানকার শিমুলের জন্য কোন গাছ কোন লেয়ারিং তাহলে কত ডিস্টেন্স কিভাবে কোনটাকে কোথায় লাগাতে হবে, স্ক্যাটার ডায়াগ্রাম সব করে দেওয়া আছে, ইজি করা মজাও আছে। বার্ড নেস্ট, আমাদের পাখি হারিয়ে যাচ্ছে, বার্ড নেস্ট লাগাও, তৈরি করে কলেজে স্কুলে বা একটা বার্ড নেস্ট ঝুলিয়ে দিয়ে যাও, 1 মাস কিছু দেখবে না, 1 মাস পরে যে পাখি এসে গেছে, খুব ইন্টারেস্টিং হয় দেখে পাখি উড়ে যায়, মজা লাগে, নিজেরই মজা লাগে। পুরো প্রজেক্ট হ্যাঁ, বার্ড নেস্ট ক্রিয়েশন তো ন্যাচারাল এলিমেন্টস করে একটা পাখিকে ইয়ে দেওয়া হয়, গাছ লাগানো ন্যাচারাল চলে আসে। না বাড়ি বানাতে তো বার্ড নেস্ট করে, কলেজে গিয়ে তো বার্ড নেস্ট করে, তো বাটারফ্লাই গার্ডেনও এর মধ্যে নিয়ে বাটারফ্লাই গার্ডেন বাইরে অফিসে করা কয়েকটা ইনস্টিটিউশন করছে, একটা রিপোর্ট আছে। তাও একটা দেখুন জমিকে বাঁচ, দেখুন যার জমি কম আছে সেই জমিটাকে যদি পাহাড়ের মতো উঁচু করে নেয়, করে নিয়ে যে লেয়ারে লেয়ারে গাছ কোটে, উপরে গাছ থেকে জল দিলে আস্তে আস্তে জলও কম লাগবে আর জমিটা সাইড এরকম যে জায়গাটা এরিয়া হলো সেই গাছ করতে পারে যাতে মাটিতে লিচিং না হয়, অনেক বেশি হয়। ভার্টিক্যাল গার্ডেনিংও দেখা যাচ্ছে একদম। এটা আপনারা করছেন। আচ্ছা আপনারা এই মানে এগুলো ধরুন একটু সয়েল বেস মানে হাইড্রোপনিক্স দিয়েও কি সাপোর্ট ভেরি গুড। কোন বাচ্চাদের শিখতে হবে, প্রথমে শিখিয়ে বাচ্চাদেরকে করার ফেলে দেওয়া প্লাস্টিক বোতল স্কোপ ইত্যাদি রিসাইকেল দেখা, তাহলে এখানে শেষ করে নাকি Before we go sir, from our university sir, আমাদের মধ্যে না হলে এটা our university কাজ করছে। আজকে পরে টাইম পৌঁছবো। This is our university. একই জায়গাতে কিন্তু অফার করতে ভালো। But we also know last in the university sir. Now I request Professor.
এটা তোমরা করে দিচ্ছ অ্যামাউন্টটা বলো We would like to thank sir for এই কৌশিক এটা না করে সারা দিয়েছে we would like to thank sir for his deliverance. Basically, he has explained you all the components of the project. We'd like to thank from Bharat ji. Thank you, brother. You understood my but it's not a international. No, it's not an Thanks. Keep it fresh. It's fun. But this is a finally gift of fun. Finally, finally, picnic or শিক্ষার আছে এক্সকারশন যাব বেরিয়ে এসো না আমার ইয়ে কাগজটা কোথায় এটা কি কেউ ভিডিও করেছে আমাকে শুধু আমার প্রশ্ন দিয়ে স্যার কন্ট্রোলার স্যার আমার প্রশ্নের ভিডিওটা একটু আবার ক্লিক করে পাঠিয়ে দেবেন আমি অক্ষত ফোন হচ্ছে না ফোন করলে তোরা ভিআইপি ফোন করে না তো ভিআইপি তো আমার কি করে জানবো আমি ফোন না জানলে যাবো গিয়ে বলবো মানুষের খুব ভালো ফোন যদি না করে দরকারের সময় কেউ ফোন করার ওরা কোনো সময় দরকারের সময় ফোন रवि वो 43 का तो 343 का नहीं होगा इसका बाद 4 बजे 444 वो तो तुम नहीं वो तो नहीं मिलेगा 4 प्लस वो 30 का वो भी नहीं 30 में नहीं 30 4 पर तो क्या স্যার ফাইলটা কোনোভাবে পোড়া হয়ে গেছে 445 में किया 4:45 मिनट 5 बजे ये देखिए 5 बजे एक बार सुनो तुम्हें तो देने
ডক্টর ফজলুর রহমান